হ্যালো, গুড ইভিনিং। কেউ বেরোলো না? এই কজনই ছিলিস? আর কারোর আসার নেই? শুভদীপ, শেয়ার কর ভাই পিপিটি। 2 মিনিট দাঁড়ান স্যার। আজকের ক্লাসে যেগুলো শিখবি, চারটে জিনিস, আইটি ইন্ডাস্ট্রিতে গেলে সারাক্ষণ এই চারটে জিনিস তোকে জানতে হবে। এবং তার সাথে সাথে যেটা সব থেকে বড় ব্যাপার, এই চারটে জিনিস যে কোনো ইন্টারভিউতে জিজ্ঞাসা করতেই পারে তোকে। খুবই ইন্টারেস্টিং জিনিস এই চারটে টপিক বা তিনটে টপিক, যে তিনটে নিয়ে আজকে আলোচনা করার কথা ছিল। মোস্ট প্রবাবলি ভিপিএন, আর ছিল হচ্ছে প্রক্সি সার্ভার, আর সব থেকে মেন জিনিস যেটা প্র্যাকটিক্যালটা দেখানো হবে। এবং আমি এমনি সেটাও দেখিয়ে দেবো তোরা কিভাবে ভিপিএন ক্রিয়েট করতে পারবি বা প্রক্সি সার্ভার ক্রিয়েট করতে পারিস। তো এই তিনটে জিনিস আজকে আমাদের আলোচ্য বিষয়। ঠিক আছে, সবাই শুনতে পাচ্ছিস তো? স্যার আপনার জন্য একটা হেভি জিনিস বানিয়েছি স্যার। সেটা ঠিক আছে, সেটা তুই আজকে লাইভেই দেখাবি, চল না, ওয়ান কর। দান 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 আমার আমার ক্রোমটা খুলো কম্পিউটারে। আমরা আপনার জন্য ভালো ফিশিং পেজ বানিয়েছি, ও আপনার লোকেশন এন্ড ভিকটিমের ছবি তুলে এনে আপনাকে দিয়ে দেবে। মানে মানে সেটা মানে অ্যাক্টিভিটিটা কে করবে? এখানে কেউ টেস্ট করতে পারবে এখন সামনে অ্যাট প্রেজেন্ট? সে নিজে চাইলে করতে পারে, আমার কোনো সমস্যা নেই। এন্ড স্পেশালিটি হলো ওর যে লিঙ্ক একটা জেনারেট করবে, ওই লিঙ্কটা একবার ইউজ করার পরে ওটা এখন কোথায় ইন্টারনেটে হারিয়ে যাবে সেটা আর খুঁজে পাওয়া যাবে না, মানে আনট্রেসেবল, যে ওই লিঙ্কটা কোত্থেকে এসেছিল, কে বানিয়েছিল, সামথিং। এন্ড ওটা অ্যান্টিভাইরাসে ডিটেক্ট হবে না আপনার। ব্যাস একটা ছোট লিমিটেশন আছে, আপনাকে পারমিশন দিতে হবে। এবার অনেকে ভুল করে পারমিশন দিয়ে ফেলে, তো সেটা তার ক্ষতি। হুম হুম। চল তুই আর অন কর। কিছু আজ প্রথম টপিক আমাদের কি আছে, মানে তোর পিপিটি অনুযায়ী লোড ব্যালেন্সিং তো? না না না, লোড ব্যালেন্সের লাস্টের টপিক আমার। তাহলে প্রথম টপিক কি? প্রথম টপিক, প্রথমে আমরা মানে অ্যানোনিমিটি কাকে বলে, ওটা কেন ইম্পর্টেন্ট সেটা জানবো। তারপরে প্রক্সি আর ভিপিএন এর মধ্যে কনফিউশন ক্রিয়েট করব, ক্রিয়েট করে কনফিউশনটা ঠিক করব। তারপরে প্রক্সি অ্যান্ড ভিপিএন কিভাবে কাজ করে, ওয়ার্কিং প্রিন্সিপাল, কোথায় ইউজ হয়, কেন ইউজ হয়, কখন ইউজ করব না, কি থাকলে ইউজ করব। মানে তারপরে আমরা লোড ব্যালেন্সার যাব, লোড ব্যালেন্সার নিয়ে পড়বো, প্র্যাকটিক্যাল দেখবো, কেন ইউজ করে, কে ইউজ করে, প্রয়োজন কখন, কোনটা ইউজ করা বেটার। তারপরে আমরা শেষ করব। চল স্টার্ট কর। দাঁড়ান লিখি আমি। QEH আইও, জয়েন কর। হুম। ওকে, তাহলে আজকে আমরা স্টার্ট করছি আমাদের সেশন, সব থেকে স্ক্রিন ইম্পর্টেন্ট দেখা সেশন। যাচ্ছে? মানে হ্যাঁ, দেখা গেছে। ফিফথ সেমিস্টারের আজকে সেশনটা সব থেকে ইম্পর্টেন্ট সেশন হতে চলেছে।
কারণ ঠিক আছে। এইটার ওপরে কিন্তু তোদের কেরিয়ারে, তোরা আইটি ফিল্ডে যখনই যাবি, এই 4টে বা 3টে জিনিস তোরা দেখবি, যেটা আজকে আমরা দেখতে চলেছি এবং ডেলি বেসিসে ইউজও করি। তার বিহাইন্ড দ্য তোমার লজিক আমরা কেউ ভাবি না যে কি আছে না কি হচ্ছে, কিভাবে কাজ করছে, সেটাই দেখবো। চল, লেটস স্টার্ট। ঠিক আছে। তো প্রথমে যেটা বললাম যে অ্যানোনিমিটি, তোমরা কেউ অ্যানোনিমিটি ব্যাপারটা জানো বা কোনো আইডিয়া আছে কারো সামথিং, এনিওয়ান, বা কেন দরকার? চলো একটা এক্সাম্পল দিই। একটা ফেসবুক আমরা যেমন জানি যে আমি যদি ফেসবুকে রিকোয়েস্ট করি সবার প্রথমে কি হবে জানো? আমি ফেসবুক লিখলাম, আমি যদি ফেসবুকটা ব্রাউজারে লিখি, লিঙ্কটা কপি করে নিই, ব্রাউজার লিখি কি কি হবে এই ব্রাউজার থেকে ফেরত আসার সময়, সেটা আমরা একটা কমান্ড আছে বলে ট্রেস রুট। এটা অনেক বেসিক কমান্ড, এটা দিয়ে আমরা বুঝতে পারি যে আমাদের এই যে রিকোয়েস্টটা কি কি হচ্ছে রিকোয়েস্টের সাথে। ও ট্রেস রুট facebook.com দিয়েও দিয়েছে, দেখো। এই কমান্ডটা অ্যাকচুয়ালি করেটা কি, তুমি যে ফেসবুক রিকোয়েস্ট করলে সেই রিকোয়েস্টটা কোথায় কোথায় যায়, কোন কোন আইপির ভেতর দিয়ে যায়, সেগুলো তোমরা দেখতে পাবে। যেমন দেখো, প্রথমে ট্রেস রুট কমান্ডটা এই আইপিতে গেল যেটা আমার রাউটারের গেটওয়ে, তারপরে আরো কটা রাউটারের ভেতর দিয়ে গেল, লাস্টে অ্যালায়েন্সে একটা রাউটারের ভেতর দিয়ে গেল, যেহেতু আমার নেট অ্যালায়েন্সে, এই দেখো অ্যালায়েন্সে সেই আইপিটা, এই আইপিটা মানে আমার আইএসপির কাছে সোজা কথায় গেল রিকোয়েস্টটা। তারপরে রিকোয়েস্টটা এন্ড অফ দ্য ফেসবুকের কাছে গেল। এবার এখানে স্টার স্টার কেন প্রথমে বলে দিলাম, স্টার স্টার হওয়ার মাল্টিপল রিজন হতে পারে। প্রথম রিজন যেটা হয় অ্যাকচুয়ালি স্যার যেটা পড়েছিল নেটওয়ার্ক কনজেশন, সেটা হতে পারে। দ্বিতীয়, যে এরা নিজেকে শিল্ডেড করে রেখেছে ফর সাম সিকিউরিটি রিজন, যাকে আমরা ফায়ারওয়ালও হতে পারে, ফায়ারওয়ালের জন্য অনেকে নিজেকে শিল্ডেড করে রাখে যাতে আমরা আইপি জানতে না পারি, সেই জন্য এরকম করে রাখে। তো এটাকে বার করার অনেক উপায় আছে। মোস্ট ফেমাস হচ্ছে তোমার এইচপিং কমান্ড ইন কালি, আই থিংক ভাই এটা কালি লিনাক্সের জন্য এইচপি, আর নরমাল উইন্ডোজের জন্য কি ইউজ করবে? উইন্ডোজের জন্য তেমন কিছু নেই, আমি উইন্ডোজ ইউজ করি না, আমি কিছু বলতেও পারবো না সেই হিসাবে, সরি ফর দ্যাট। ভাটিনা জানিস? তবে উইন্ডোজের ট্রেস রুট দিয়ে করতে পারো, সমস্যা নেই। www.facebook.com, ভুল কিছু করলাম কি? আহা, সুডো দিন। চলো এই আইপিটা তখন এই দেখো, ফার্স্ট হপে এখানে গেল, সেকেন্ড হপে এখানে গেল, থার্ড হপে এখানে গেল। তো আমি বলতে কি চাইছি, আমরা ইন্টারনেটে যাই রিকোয়েস্ট করি না কেন, সব কটা রিকোয়েস্ট প্রথমে আমাদের আইএসপির কাছে যায়। হুইজ আইএসপি? ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। আমার আমার কম্পিউটারের ক্ষেত্রে এটা আমার অ্যালায়েন্স, আমার ফোনের ক্ষেত্রে এটা জিও, তোমাদের ক্ষেত্রে এয়ারটেল হতে পারে, বা আরো অনেক সার্ভিস প্রোভাইডার হতে পারে। তো আমরা প্রতিটা যে রিকোয়েস্ট করি সেটা আইএসপির কাছ থেকে লুকায় না, সেটা আইএসপি জানতে পারে। এবার ভাবো, কিছু সাইট আছে যেগুলো গভর্নমেন্ট ব্লক করে। কিভাবে ব্লক করে স্যার এটা বলেছিলেন, যে গভর্নমেন্ট সোজা আইএসপি কে অর্ডার দেয় যে এই আইপিটা বা এই সাইটটা যেন অ্যাক্সেস না করা যায়। তখন কি হয়, আমরা ভাবো সেই সাইটটা অ্যাক্সেস করার চেষ্টা করলাম, ভাবো ফর এক্সাম্পল শুভদীপ.com, শুভদীপ.com গভর্নমেন্ট বন্ধ করে রেখেছে, আর আমি যখন এখান থেকে শুভদীপ.com রিকোয়েস্ট মারবো, সেটা আইএসপির কাছে যাবে, আইএসপি ভ্যালিডেট করেছে এটা কি সেই শুভদীপ.com, যদি হ্যাঁ হয় তো সেটাকে ব্লক করে দেওয়া হবে, আমার কাছে সেটা আসতে দেওয়া হবে না, এরকম করে হয়। তো অ্যানোনিমিটি যেটা নিয়ে আমরা প্রথমে বলছিলাম, অ্যানোনিমিটি কি বেসিক্যালি অ্যানোনামাস থাকা, নট পাবলিকালি থাকা, মানে তোমার কোনো কিছু পাবলিকালি অ্যাভেলেবেল নেই, সেটাকে বলে অ্যানোনিমিটি বা অ্যানোনামাস থাকা, অপরিচিত থাকা। তো অপরিচিত থাকার জন্য আমরা মোস্টলি ভিপিএন বা প্রক্সি ইউজ করে থাকি। ভিপিএন প্রক্সি কিভাবে কাজ করে আমরা পরে দেখব। বেসিক্যালি এটা কি করে, তোমার আইপিটাকে মাস্ক করে। জিনিসটা অ্যাকচুয়ালি কি হয়, ভাবো আমি এখানে ফেসবুক রিকোয়েস্ট করছি, ফেসবুকে গেল, মানে সরি আইএসপির কাছে গেল যে ফেসবুক চাইছে যে ফেসবুক দেওয়া হোক, তারপরে আইএসপি ডিসাইড করে যে ফেসবুক একে দেওয়া উচিত হ্যাঁ কি না, ঠিক আছে। আর ভিপিএন বা প্রক্সির ক্ষেত্রে কি হয়, আমি ইনকেস ভিপিএন নিচ্ছি, ভিপিএন এর ক্ষেত্রে কি হয়, আইএসপির কাছে যে এই ভিপিএন এর ডেটা পাঠাতে চাইছে, তো ব্লক তো ফেসবুক ছিল, বিচারটা তো ভিপিএন চাইছে, সো নো ইস্যু, অ্যালাউ করে দেওয়া হলো। কিন্তু এই ভিপিএন এর মাধ্যমে আমি ফেসবুককে অ্যাক্সেস করে নিলাম, এরকম করে আমি আইএসপি কে বাইপাস করছি। এবার ভিপিএন আর প্রক্সির ভেতরে ছোট একটা জিনিস দেখাই। ভাবো আমার কাছে একটা ভিপিএন আছে, আমি এখানে কোশ্চেন ভিপিএন থাকলে কিন্তু কাউন্টার করতে পারিস। অফকোর্স
তো আমি এখানে ভিপিএন ইউজ করছি। আচ্ছা এই শুভদীপ ভাই, তোর বলুন। টেলনেট করা আছে ইনস্টল লিনাক্সে? হ্যাঁ হ্যাঁ, কি 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 টেলনেট কি টেলনেট কি ইনস্টল আছে? সবকিছু থাকে আমার এতে, বলুন। দেখ না টেলনেটটা একটু লেখ তো, টেলনেট দেখি তোর আদৌ টেলনেট বলে কমেন্টটা তোর ফাউন্ড করতে পারছে কিনা। একটা জিনিস তাহলে ওদেরকে লাস্টে আবার দেখানোর জন্য বলবো, অফকোর্স, নো প্রবলেম। মানে ওদেরকে দেখাবো কালি লিনাক্স দিয়ে বা হ্যাঁ, তুই টেলনেট তুইও আছে। আছে তো, ব্যাস ব্যাস হ্যাঁ, ব্যাস, টেলনেট। ঠিক আছে। ওদেরকে দেখাবো যে কোনো একটা পার্টিকুলার পোর্ট ওপেন থাকলে কিভাবে কানেকশন এস্টাবলিশ হয়। মানে ধর টেলনেট google.com লিখলে ওরা বুঝতে পারবে যে পোর্টটা ওপেন আছে বলেই কানেকশনটা এস্টাবলিশ হচ্ছে, এটা দেখানো যায়। যদি কোনো একটা পার্টিকুলার ওয়েবসাইট বা কিছু বল, যদি পোর্ট ওপেন না থাকে কখনোই টেলনেট দিয়ে ওই কমেন্টটা চালানোর পরে তোকে দেখাবে না যে সাকসেসফুল হয়েছে। না হলে তোকে কি দেখাবে জানিস, তোদেরকে কানেক্টেড টু google.com। ও এক্ষুনি দেখাচ্ছে, লেখ ভাই একটু লেখ লেখ লেখ, তোকে আমি যেটা বলছি আচ্ছা, ঠিক একবার লেখ আছে। না, ওদেরকে জাস্ট একটু ছোট বলুন করে দেখে বলুন দে। বলুন টেলনেট বলুন বলুন বলুন। টেলনেট টেলনেট। google.com টেলনেট। লিখেছিস হ্যাঁ, 443। 443 trying to connect escape character. দাঁড়া দাঁড়া, এসকেপ ক্যারেক্টার, Connection কানেকশন closed by ক্লোজ foreign বাই host. ফরেন হোস্ট, দেখেছিস? তার মানে এখানে কোনো পোর্ট ওপেন নেই। যদি পোর্ট ওপেন থাকতো তাহলে ডেফিনেটলি তোরা ইজিলি এখানে দেখতে পাচ্ছিস কানেক্টেড টু google.com, কারণ এটা ফরেন হোস্ট কি করে দিয়েছে, ক্লোজ করে দিয়েছে, করা ক্লোজ যাচ্ছে করে না। দিন। এই ঠিক আছে। জিনিসটাও হয়, আরো ডিটেলসে তোরা শিখতে পারবি এই জিনিসগুলো লিনাক্সে, খুব ভালো জিনিস এগুলো, তোরা ইউটিলাইজ করতে পারিস। ঠিক আছে, উইন্ডোজের থেকে এটা করতে পারিস। তো এখানে আর তোর নেট ক্যাট আছে তো, নেট ক্যাটও তো নিশ্চয়ই আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নেট ওটা কার্ড দিয়ে থাকবে না, করে এটা দেখাবো। ওটা তাহলে এই রেডি। জিনিসটা একটুখানি, একটা জিনিস ছোট্ট জিনিস বুঝতে পারলি যে যদি কোনো পোর্ট ওপেন থাকে সেটা আমরা বুঝবো কি করে, টেলনেট। এবার যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটা লিখলি, তারপর তার পোর্ট নাম্বার দিতে হয়। ঠিক আছে, যে কত নাম্বার পোর্টটাতে তুই হিট করছিস, যেমন 443 দেখা গেল ফরেন হোস্ট ওটাকে ক্লোজ করে দিয়েছে ভাই। আর যদি পোর্টটা ওপেন থাকে তাহলে ওটা কানেক্টেড টু google.com দেখাতো। এবং হ্যাকাররা এইভাবেই চেক করে যে কোনো একটা পোর্ট পার্টিকুলারলি ওপেন আছে কি নেই, বুঝতে পারলি? তারপরে ওরা অ্যাটাক অ্যাটাক করার জন্য রেডি হয়। সবাই বুঝতে পারলি কি পারলি না বল? স্যার বলছি যে আপনি মানে কি করে মানে বুঝলেন মানে ওই ওই পার্টিকুলার পোর্টটা মানে ওইটা? ওই পার্টিকুলার পোর্টটা মানে আমি একটা পোর্ট জাস্ট র্যান্ডমলি চেক করলাম 443, তুই এইচটিটিপি দিয়েও মারতে পার, মানে এইচটিটিপির জন্য 80 নাম্বার পোর্টটাকেও তুই চেক করতে পারতিস। বিভিন্ন ধরনের পোর্ট নাম্বারগুলো যেগুলো শিখেছিলিস ওই প্রত্যেকটা পোর্টই তুই চেক করতে পারিস এইভাবে, বুঝেছিস? লিনাক্সের ক্ষেত্রে টেলনেট দিয়ে কোন একটা ওয়েবসাইট লিখে তার কোন পোর্টটাকে তুই হিট করতে চাইছিস সেটাকে করে করে দেখতে পারিস। বুঝাতে পারলাম কি পারলাম না বল? এটা স্যার উইন্ডোজে কিভাবে হবে? উইন্ডোজে কিভাবে হবে সেটা আমি আবার পরে বলছি, আবার একটুখানি যাক, মাঝে মাঝে আমরা আস্তে আস্তে যাচ্ছি। উইন্ডোজের জন্য আমরা বলছি কিভাবে যাবে, ইসের জন্য এখন যেহেতু লিনাক্স দেখাচ্ছে ওই জন্য বললাম। উইন্ডোজে আলাদাভাবে হয়। উইন্ডোজে টেলনেট ইউজ করতে হলে তোকে প্রথমে কন্ট্রোল প্যানেলে যেতে হবে, সেখান দিয়ে প্রোগ্রামসে যেতে হবে, সেখানে গিয়ে ফিচার্স যেতে হবে। আগে তোকে উইন্ডোজ ফিচার্সকে টার্ন অন করতে হবে, তারপর তুই টেলনেট ক্লায়েন্ট বলে একটা জিনিস তোকে ইনস্টল করতে হবে মেশিনে, সেইটা থেকে তুই করতে পারবি এই সেম জিনিসটাই তুই এটা করতে পারবি। কিন্তু উইন্ডোজের ঝামেলা অনেক বেশি, এই জন্য যারা কিনা হ্যাকার বা সাইবার সিকিউরিটিতে সবাই প্রেফার করে হচ্ছে লিনাক্স বা কালি লিনাক্স। দেখ কত সুন্দর হয়ে গেল। কিন্তু উইন্ডোজে তোকে বুঝতে পারলি, কে জিজ্ঞাসা করলি প্রণবেশ বুঝতে পারলি, তোকে প্রথমে যেতে হবে সেটিং এ গিয়ে উইন্ডোজ ফিচার্সটাকে টার্ন অন করতে হবে, একটা আলাদা করে টেলনেট ক্লায়েন্ট বলে তোকে ইনস্টল করতে হবে তোর মেশিনে। তারপর গিয়ে তুই ভাই ওই পোর্টের আদৌ পোর্টটা ওপেন আছে কি না তার জন্য সেম এই যেখানে এখানে যে ইনস্ট্রাকশনটা দিলি সেম ওখানে গিয়ে তুই সিএমডি থেকে ওই ইনস্ট্রাকশনটাই দিবি, টেলনেট অ্যাড্রেস, যেই অ্যাড্রেসটা মানে তুই যদি ফ্লিপকার্ট বলিস সেটা flipkart.com www, ও গুগল সার্চ করলো, গুগলে দেখলো তো গুগল যাই করিস না কেন তারপরে যেই পোর্টটাকে তুই চেক করতে চাইছিস ওই পোর্ট নাম্বারটা দিয়ে দিবি। যেমন আমরা এখানে 443 পোর্ট নাম্বারকে চেক করতে চেয়েছিলাম, আমরা 80 দিতে পারতাম, 23 21 যা যা ছিল ওই সমস্ত পোর্টই আমরা চেক করতে পারি। যদি দেখা যায় কোনো একটা পোর্ট ওপেন আছে তাহলে তোকে দেখিয়ে দেবে কানেক্টেড টু পার্টিকুলার যে অ্যাড্রেসটাকে তুই হিট করছিলিস, বুঝলি? তার মানে পোর্টটার সাথে তুই কানেক্ট হয়ে গেলি, এবার তুই ভাই ডিডোস অ্যাটাক মার, যা মার, অনেক কিছু করতে পারিস তুই চাইলে। একটা ছোট্ট এক্সাম্পল দেখালাম, বল এবার যা তুই এগো এগো শুভদীপ এগো। যাই হোক, এখানে আমি আমার ভিপিএন কানেকশন ইউজ করেছি, পিপিটি বানিয়েছি, পিপিটি পরে খুলবো, পিপিটিতে অনেক ইনফরমেশন দেওয়া আছে, আমরা এক এক করে খুলবো। ঠিক আছে, এখানে দেখো আমি ভিপিএন ইউজ করেছি। ভিপিএন কি করেছে, আইপিটাকে চেঞ্জ করে দিয়েছে। আমার আইপি, অ্যাকচুয়াল আইপি কিন্তু চেঞ্জ হয়নি,
অ্যাকচুয়াল আইপি চেঞ্জ হয় না, আমার আইএসপি আমাকে যে আইপি অ্যাসাইন করেছিল সেটাই আছে। কি হয়েছে, এই ওয়েবসাইটটা যে আইপিটা পাচ্ছে সেটা হলো সেই ভিপিএন সার্ভারের আইপিটা। ঠিক আছে, ভিপিএন কি করে কাজ করে আমরা এক্ষুনি কথা বলবো। এখানে কি দেখাচ্ছে, সিটি টোকিও, রিজিয়ন টোকিও, কান্ট্রি জাপান, তুই কি কি ভিপিএন যেটা ইউজ কিনা করিস অ্যাকচুয়ালি ভাই? নয়। এটা অ্যাকচুয়ালি প্রোটন ভিপিএন, সুইজারল্যান্ড বেস। এটা ইউজ করা যেতেই পারে, করতে গেছে যাই হোক। না না, আমি বলছিলাম তোর ইসে নট ভিপিএন সব থেকে ভালো। হ্যাঁ, যদি কেউ নট ভিপিএন ইউজ করতে চাস তাহলে করতে পারিস, ওটা ওয়ান অফ দ্য বেস্ট বলতে পারিস। তুই যত ভিপিএন আছে তার মধ্যে ভালো, তোরা নট ভিপিএন ইউজ করতে পারিস, নয়তো ও যেটা ইউজ করছে সেটাও করতে পারিস, কোনো অসুবিধা নেই। এবার ঠিক আছে। আচ্ছা, তোর তাহলে এই ভিপিএন এর আইপি অ্যাড্রেসটা দেখাচ্ছে সুইজারল্যান্ড বেস, হ্যাঁ, মানে র্যান্ডমলি তোকে একটা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে দিচ্ছে। জাপানের আইপি দেখি। এবার আমি একটা প্রক্সিতে যাচ্ছি, প্রক্সি ব্রাউজার, স্টার ব্রাউজিং আইপি। আমি এখানে এবার আমি কনফিউশন ক্রিয়েট করব, দুটোর মধ্যে ডিফারেন্সটা কি হচ্ছে, তাহলে আমাকে আমাকে জানাতে হবে। কি হলো রে, খুলছে না? সময় লাগে না, ফ্রি এর প্রক্সি এখন। এর প্রক্সি, ও আচ্ছা, এটা ফ্রি। টর আছে, টর চালালে হয়, টর দেখাবো, চিন্তা নেই। প্রক্সির ভেতরে সবচেয়ে বেস্ট প্রক্সি আমি বলবো টর। ঠিক আছে, বিচারটা এর জন্য আমি বলছি না, ওভারঅল যদি দেখিস নট ভিপিএন অনেক ভালো ভাই। না, প্রক্সির ব্যাপারে কথা বলছি, দেখো। ও আচ্ছা, এবার আমি হ্যাঁ টর, হ্যাঁ 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 প্রক্সি হ্যাঁ রেসপেক্টে টর সবথেকে ভালো। দর্শক, এবার আমি প্রক্সি ইউজ করি। দেখো, প্রক্সি তো আমার আইপি চেঞ্জ করে দিয়েছে, আমার অ্যাড্রেস চেঞ্জ করে দিয়েছে, আমার সবকিছু চেঞ্জ করেছে, ডিপিএনও সেম করেছে। তাহলে দুজনের মধ্যে ডিফারেন্সটা কি? দুটো তো সেম মোটেই নয়, অফকোর্স দুটো আলাদা নেম, দুটোর মধ্যে ডিফারেন্সটা কি? কারো কাছে কোনো আইডিয়া? চলো, কোনো সমস্যা নেই, সলভ করা হবে। খুলে যা পিপিটি। ভিপিএন নিয়ে প্রথমে আমরা পড়বো, হুইচ ইজ স্ট্যান্ড ফর ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। তো ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক কি করে, একটা প্রাইভেট নেটওয়ার্ক ক্রিয়েট করছে তোমার একটা রিমোট হোস্টের ভেতরে। ভিপিএন এর দুটো পার্ট থাকে, একটা ক্লায়েন্ট, একটা সার্ভার। ক্লায়েন্ট কি, যার ডিভাইসে অ্যাপটা, ওই অ্যাপ্লিকেশনটা ইনস্টল আছে, সেটা হলো ক্লায়েন্ট। আর একটা হলো সার্ভার। এটা এরা কিরম ভাবে কাজ করে, তুমি একটা রিকোয়েস্ট পাঠিয়েছো, সেই ক্লায়েন্টটা, সেই বাবু একটা ওয়েবসাইটের জন্য ডেটা পাঠালাম, একটা ডেটা লগ ইন করবো আমি ফেসবুকের জন্য রিকোয়েস্ট পাঠালাম। ক্লায়েন্টটা কি করবে, ওই রিকোয়েস্টটাকে এনক্রিপ্টেড করলো, আর ওই রিকোয়েস্টটার টার্গেট কি রাখলো, ফেসবুক নয়, টার্গেট রাখলো ভিপিএন সার্ভার। ভিপিএন সার্ভারে গেল, ডিক্রিপ্টেড হলো, তারপরে সেটা ফেসবুকে গেল। সোজা কথায় একটা টানেল ক্রিয়েট হলো তোমার আর ওই ফেসবুকের ভেতরে। বুঝতে কার পেরেছিস? মাধ্যমে? ও ভিপিএন যেটুকুনি ক্লায়েন্ট আর বলছে, ভিপিএন আর সার্ভার। যদি না বুঝতে পারিস চুপ, শুধু প্রেজেন্ট দেওয়ার জন্য ক্লাসে থাকিস না। আমি আবারও বলে দিচ্ছি, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্কের ব্যাপারেও বলছে। বেসিক্যালি এইটা ম্যাক্সিমাম ইউটিলাইজেশন তোরা দেখবি লকডাউনের পর থেকে। কারণ কেন? কারণ আমাদের ওয়ার্কিং এনভায়রনমেন্টে কিছু চেঞ্জেস এসছে। কি চেঞ্জেস এসছে? আগে সবাই অফিসেই যেত, অফিসেই ল্যাপটপ, অফিসের ডেস্কটপ ইউজ করে, বাড়িতে 6টা থেকে 9টা, 9টা থেকে 6টার ডিউটি, ব্যাস অফিসের বাইরে চলে আসলো, কোনো সম্পর্ক নেই, কোনো সমস্যা নেই, ওকে। কিন্তু এখন যেহেতু আমাদের লকডাউনের পরে হাইব্রিড টেকনোলজিতে এখন জবের কাজ হচ্ছে, সবাইকে ল্যাপটপ প্রোভাইড করে দিচ্ছে, সে রিমোটলি অ্যাক্সেস করতে পারছে কোম্পানির ইন্টারনাল নেটওয়ার্ককে। এবার আমি একটা কথা বলছি, কোম্পানি যে ইন্টারনাল নেটওয়ার্কটা ডেভেলপ করে, সেইটা করার জন্য আইএসপির কাছ থেকে একটা লিজ লাইন নেয়, যেই লিজ লাইনের কস্ট বিশাল। এবার তুই ভাব, যদি এবার কোম্পানির 100 জন পাবলিক, মানে 100 জন এমপ্লয়ি আছে, তারা এখন কোম্পানি হাইব্রিড মোডে চলে গেছে, এবং সেই 100 জন এমপ্লয়ির মধ্যে ধর 70 জন এমপ্লয়ি দুদিন অফিসে আসে, আর বাদ বাকি দিন সে তার বাড়ি থেকেই কাজ করছে হাইব্রিড মোডে। তাহলে সে যখন বাড়ি থেকে, যখন সে কোম্পানির ইন্টারনাল যে নেটওয়ার্কটা আছে ওটাকে ইউজ করতে চাইবে, তাহলে কোম্পানি কি প্রত্যেকজনের বাড়িতে আলাদা আলাদা করে লিজ লাইন দেবে? সেটা কি ইকোনমিক্যালি গুড না ব্যাড? বলো সবাই, এখানে যে কজন আছো বলো। আমার কোশ্চেনটা বুঝতে পেরেছো? সবাই ক্লিয়ার হয়েছে? ব্যাড স্যার। কি বললাম? হ্যাঁ স্যার। যে কোম্পানি আগে কি হতো, আগে ভাই কোম্পানিতে যেতাম, জব করতাম, চলে আসতাম, কোনো ল্যাপটপ আমার বাড়িতে নিয়ে আসার সিন নেই, কোনো আমার কোনো ডিভাইস নিয়ে আসার সিন নেই।
সমস্ত কোম্পানির নিজস্ব ডেস্কটপ, হাই কনফিগারেশন ডেস্কটপ প্রত্যেকটা ডেস্কে থাকতো, সব এমপ্লয়ি যেত, গিয়ে বসতো, সে তার ক্রেডেনশিয়াল দিয়ে লগ ইন করতো, জব করতো, চলে আসতো। কারণ কোম্পানির পুরো ইনফ্রাস্ট্রাকচারে যে ইন্টারনাল নেটওয়ার্কটা তৈরি করেছে, সেই ইন্টারনাল নেটওয়ার্কটা তৈরি করার জন্য আইএসপির কাছ দিয়ে একটা হিউজ অ্যামাউন্ট দিয়ে একটা তোমার লিজ লাইন আলাদা করে নিয়ে নিয়েছে, যেটা শুধু কোম্পানি ইউজ করবে বলে ব্যবহৃত হবে, বাইরের আউটসাইডার কেউ ইউজ করতে পারবে না, বা আউটসাইড থেকে কোনোভাবে অ্যাক্সেস করতে পারবে না, কোনো কিছু করতে পারবে না। এবার বক্তব্য হচ্ছে যে যদি এখন আমরা ধীরে ধীরে ওই মোড থেকে আমরা হাইব্রিড মোডে চলে এসেছি, বা হাইব্রিড মোডে যদি আসি, যদি কোনো একটা কোম্পানি 100 জন এমপ্লয়ি থাকে, তার মধ্যে 70টা এমপ্লয়ি ধরো 2 দিন অফিসে যায়, বাদ বাকি 3 দিন 4 দিন বাড়ি থেকে বসে জব করছে, সেই ক্ষেত্রে কোম্পানি কি তাহলে সবার বাড়িতে একটা করে এরকম মানে ওই ইন্টারনাল নেটওয়ার্কটাকে অ্যাক্সেস করার জন্য আলাদা করে একটা আইএসপির কাছ দিয়ে সবাইকে ইন্টারনেট প্রোভাইড করে দেবে? করে দেবে কি? না স্যার, করে দেবে না। তাহলে আলাদা আলাদা করে লিজ লাইন দেবে না, ডেফিনেটলি দেবে না। তাহলে এখানে সলিউশনটা কি? এই সলিউশনের কথা ভেবে আমাদের দেশে বরঞ্চ এই ভিপিএন নিয়ে এত বেশি মাতামাতি দেখতে পাচ্ছি এখন। আগে কিন্তু এই জিনিসটা নিয়ে অত বেশি, বিদেশে আজীবন ধরেই ভাই ওয়ার্ক ফ্রম হোম সবকিছুই চলতো, ওদের ওয়ার্ক কালচার অন্যরকম। আমাদের এটা দিয়ে বেশি মাথামাতি এবং এই জিনিসটাকে আমাদের অ্যাডপ্ট করতে হয়েছে, কারণ আমাদের ওয়ার্ক কালচার এখন চেঞ্জ হয়েছে, এবং সেই ক্ষেত্রে তখন এই ভিপিএন এর কনসেপ্টটা আসলো। তাহলে কোনো ব্যক্তি যদি বাড়ি থেকে কোম্পানির ইন্টারনাল নেটওয়ার্ককে ইউজ করতে চায়, ডেফিনেটলি আমি বাড়ি থেকে বসে আমি কোম্পানির মানে আমি ধর অফিসের বিভিন্ন ধরনের ইসে করছি, কি করছি, মিটিং করছি, কনফিডেন্সিয়াল ডেটা শেয়ার করছি, এই করছি, তাহলে ডেফিনেটলি আমি যখন বাড়িতে বসে করছি, আমি কি কোম্পানির যে লোকাল নেটওয়ার্কটা আছে ওটা তো ইউজ করছি না, আমি ইন্টারনেটই ইউজ করছি। আমার বাড়ির যেই ইন্টারনেট, আমি যে আইএসপি বা যেই জিও বল, এয়ারটেল বল, যাই বল, সেই পার্টিকুলার ইন্টারনেটটা ইউজ করি তো আমি অফিসিয়াল জবগুলো করছি। ইয়েস আর না আমাকে বলবি, করছি, হ্যাঁ কি না করছি? সেই ক্ষেত্রে কি আমি কোম্পানির ইন্টারনাল নেটওয়ার্ক ইউজ করছি? একদমই নয়, একদমই নয়। আমি যে নেটওয়ার্কটা ইউজ করছি সেটা হচ্ছে পাবলিক নেটওয়ার্ক, মানে ইন্টারনেট। এবার আমি সেই ইন্টারনেট ব্যবহার করেই আমি কি করছি, আমি অফিসিয়াল যে কনফিডেন্সিয়াল ডেটা বলো, যাই বলো, সেগুলোকে এক্সচেঞ্জ করছি। তাহলে সেইটাকে সিকিউর করবে কে? হতেই পারে আমি ইন্টারনেট ব্যবহার করে ইউজ করছি, আমার মেশিন থেকে ডেটা চুরি হ্যাক হয়ে গেল, কোম্পানির তো পুরো একদম মাথায় বাস পড়ে যাবে। তাহলে কোম্পানিরা কি বললো যে ভাই তুমি যেখানে খুশি যাও, আমার কোনো অসুবিধা নেই, তুমি যদি কোম্পানিতে এসে জব করো, তুমি কোম্পানির যদি ইন্টারনেট পরিষেবা নাও, মানে কোম্পানির প্রত্যেকটা ডেস্কে একটা করে নিশ্চয়ই 8G45 কেবল দিয়ে নেটওয়ার্কের কানেকশন প্রোভাইড করা আছে, তাহলে সেই নেট দিয়ে যদি ইউজ করো, তাহলে তোমার ভিপিএন লাগবে না, কেন সেটা ইন্টারনাল নেটওয়ার্ক, সেখানে তোমার কোনো রকম কোনো সমস্যাই নেই, চিন্তা করারই কারণ নেই। কিন্তু তোমার প্রত্যেকজনের মেশিনে, ও যে কথাটা বললো, এই জন্য কোম্পানি থেকে কি করলো, হাইব্রিড মানে ওয়ার্ক কালচার যখনই আসলো, প্রত্যেকজনের মেশিনে একটা করে এই তোমার সফটওয়্যারটাকে ইনস্টল করিয়ে দেওয়া হলো, এবং বলা হলো তুমি যখন আউটসাইড এই ইন্টারনাল নেটওয়ার্কের বাইরে গিয়ে তুমি কোম্পানির বিভিন্ন ধরনের ওয়ার্ক করতে চাইবে বা করবে, তখন অবশ্যই তুমি ভিপিএন কে টার্ন অন করে কাজ করবে, যাতে কিনা ও যে কথাটা বললো, তুমি প্রাইভেট নেটওয়ার্ক ইউজ করছো না, তুমি পাবলিক নেটওয়ার্ক ইউজ করছো, কিন্তু পাবলিক নেটওয়ার্কের মধ্যেও তোমার যে ডেটাগুলো যাচ্ছে সেটা একটা টানেলের মধ্যে দিয়ে যাচ্ছে। বলো তোমরা যখন কোনো একটা ট্রেন যাচ্ছে, ধরো একটা পাহাড়ি রাস্তা দিয়ে, এবং তার মাঝখানে একটা টানেল আছে, ওই টানেলের মধ্যে ঢুকে গেলে ট্রেনটাকে তোমরা দেখতে পাবে? আর দেখতে পাবে না। সেই সেম ব্যাপারটা এইরকমই হচ্ছে, যে পাবলিক ইন্টারনেটে তুমি অফিসিয়াল কাজগুলোই করছো, কিন্তু পাবলিক তোমার যে নেটওয়ার্ক আছে সেখান দিয়েই তোমার ডেটা প্যাকেটগুলো যাচ্ছে, কিন্তু সেখানে একটা এই ভিপিএন কি তৈরি করে দিচ্ছে, একটা তোমার টানেল তৈরি করে দিচ্ছে, যে টানেলের জন্য তোমার যে ডেটাগুলো আছে, বা তুমি যখন তোমার কোম্পানির ইন্টারনাল নেটওয়ার্কটাকে কানেক্ট করছো, সেটা অবশ্যই খুব সিকিউর থাকছে এবং এনক্রিপ্টেড ম্যানারে ব্যাপারটা ঘটছে। বোঝাতে পারলাম কি পারলাম না বলো? হ্যাঁ, বুঝতে পেরেছো সবাই? বুঝতে পেরেছো? জিনিসটাই আমাদের শুভদীপ বললো। তাহলে ভিপিএন হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, যেটা অ্যালাউ করে তোমাকে এবং সমস্ত আইটি এমপ্লয়িকে বা যারাই ইউজ করে রিমোটলি তোমাকে কি করবে, সেই প্রাইভেট বা লোকাল নেটওয়ার্কটা তোমার কোম্পানি বা কোনো একটা পার্টিকুলার অর্গানাইজেশনের
প্রাইভেট নেটওয়ার্কটাকে কানেক্ট করবে থ্রু ইন্টারনেট, বাট সিকিউর ম্যানারে, এনক্রিপ্টেড ম্যানারে, যাতে কিনা তোমার অ্যাকচুয়াল ডেটাগুলো কখনোই লস না হয় আর ডিসক্লোজ না হয়ে যায়। বুঝতে পেরেছো? ইয়েস অর নো? হ্যাঁ, কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে আমাদের মেশিনে অবশ্যই ভিপিএন এর ওই পার্টিকুলার সফটওয়্যারটাকে ইনস্টল করতে হবে। এবার যে সকল মেশিনগুলোতে ভিপিএন এর ওই সফটওয়্যারটা ইনস্টল করা হয় সেটাকে ভিপিএন ক্লায়েন্ট বলে, যেটা কিনা একটু আগে শুভদীপ বলছিল, তাই তো? তাহলে আমরা যে মেশিনে যে সফটওয়্যারটা ইনস্টল করি, তাহলে আমাদের মেশিনে যেটা যে ভিপিএন সফটওয়্যারটা আছে সেটাকে আমরা ভিপিএন ক্লায়েন্ট বলবো। ইয়েস অর নো? কারণ আমাদের মেশিনকে আমরা কি করব, আমরা ইন্টারনেটের সাথে কানেক্ট করব। যখন আমরা ইন্টারনাল নেটওয়ার্ক, কোন একটা অর্গানাইজেশনের ইন্টারনাল নেটওয়ার্কের বাইরে এসে কি করতে চাইছি, ওই প্রাইভেট নেটওয়ার্কটাকেই অ্যাক্সেস করতে চাইছি, হ্যাঁ কি না? ঠিক বললাম তো শুভদীপ? হ্যাঁ স্যার। এবং এর জন্য আমরা টানেলিং প্রোটোকল ইউজ করি। বিভিন্ন ধরনের টানেলিং প্রোটোকল নিয়ে আমরা একটু বাদে আসছি। সেই টানেলিং প্রোটোকল তোমাকে কি করবে, তোমাকে প্রোটেক্ট করবে, ঠিক আছে, পাবলিক নেটওয়ার্কের থেকে। বুঝতে পেরেছো কি পারোনি বলো? বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে আমাদের মেশিনে যে জিনিসটা ইনস্টল হলো, যে সফটওয়্যারটা, সেটাকে ভিপিএন ক্লায়েন্ট বলে, আর ভিপিএন সার্ভার হয়, যেটা নিয়ে একটু আমাদের শুভদীপ এগোবে, এবার বলবে। চলো আমি তোমাদেরকে আরেকবার বলে দিলাম, এবার মনে হচ্ছে ভিপিএন নিয়ে সবার ক্লিয়ার হয়েছে। ক্লিয়ার সবার? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। স্যার যেটা description বললেন সেটা আমি এখানেও সেম স্যার যেটা বলেছেন সেটা এখানে লেখা আছে, যদি ভালো করে দেখো। আর এখানে লার্ন মোড দেওয়া আছে, লার্ন মোডে ক্লিক করলে তোমরা সাইডে গিয়ে আরো বেশি জানতে পারবে। হ্যাঁ, সেটা ঠিক আছে, তোমরা এক্সপ্লোর করো, বাট বেসিক আইডিয়াটা ক্লিয়ার হয়েছে তো? আমার আর শুভদীপ দুজন বললাম, তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা সবাই একটু রেসপন্স করবে। স্যার বলছি যে মানে আমাদের যে মোবাইলে যে ভিপিএনটা অন করি স্যার, ওটাও কি সেম তাহলে? সেম সেম। সেম হয়, যাই হোক, জিনিস একই ব্যাপার। যাই হোক, এখানে আমি ভিপিএন এর কটা এক্সাম্পল দিয়েছি। স্যার যেটা বলে নট ভিপিএন, নট ভিপিএনও আছে, প্রোটন ভিপিএনও আছে, তোমরা ডাউনলোড করে টেস্ট করতে পারো। ঠিক আছে, এবার ভিপিএন এর দুটো টাইপ আছে, সরি দুটো কি অনেক কটা টাইপ আছে, আমরা মেন দুটো নিয়ে ফোকাস করবো। এক, রিমোট অ্যাক্সেস ভিপিএন, যেটা স্যার এক্ষুনি বললো, ওই অফিসিয়াল কাজে যেটা ইউজ হয়, অফিসিয়াল কাজে এটাই ইউজ হয়, রিমোট অ্যাক্সেস ভিপিএন। আর সাইড টু সাইড ভিপিএন। রিমোট অ্যাক্সেস ভিপিএন কি হয়, আজ আমার শরীর খারাপ আছে, আমি বাড়ি থেকে কাজ করব, কিন্তু আমার অফিসের নেটওয়ার্কে আমাকে কাজ করতে হবে, আমার অফিসের নেটওয়ার্কে দরকারি জিনিস আছে, আমি কি করব, অফিস থেকে তার এখানে এনে লাগাবো? অবশ্যই সম্ভব না, আমার অফিস কোথায় আর আমার বাড়ি এখানে, এত দূর তার আনা সম্ভব নয়। আর ওয়্যারলেসলি করাটাও সবসময় সঠিক হবে তার কোনো মানে নেই, বিপদ থাকতেই পারে, কেউ ওখানে বসে থাকতেই পারে ডেটা চুরি করার জন্য। তো সবচেয়ে বেস্ট কি, রিমোট অ্যাক্সেস ভিপিএন। ওখানে একটা ভিপিএন সার্ভার থাকবে, আর আমার কম্পিউটারটা অ্যাজ এ ভিপিএন ক্লায়েন্ট ওটার সাথে কানেক্ট হবে। তারপরে আমি লোকাল কম্পিউটার, লোকাল মানে আমার কোম্পানির লোকাল নেটওয়ার্ককে আমি ইউজ করতে পারবো, যেমন আমি ওখানেই বসে আছি, ডিফারেন্স কিছুই হবে না। জাস্ট মনে হবে আমি ওখানে বসে আছি, এখানে বসে আছি। অ্যাকচুয়ালি রিমোট অ্যাক্সেস ভিপিএন বা ভিপিএন ক্লায়েন্ট বলে সাইড ভিপিএন বলা হয়। একদম। আর এরপরে যেটা আছে সাইড টু সাইড ভিপিএন, যখন কি হয়, বড় বড় কোম্পানির ব্রাঞ্চেস ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় ছড়িয়ে থাকে, তো এবার তাদের দরকার হয় ইন্টারনালি কানেকশনের, ইন্টারনালি তারা কিভাবে কথা বলবে, ইন্টারনালি কিভাবে কানেকশন করবে। সবার জন্য একটা করে আলাদা আলাদা সাথে লিজ লাইন নেওয়া সবসময় যে সুইটেবল হবে। আমি একটা কথা বলি, ধর লেটস সে টিসিএস কলকাতার একটা অফিস আছে, টিসিএস ব্যাঙ্গালোর একটা অফিস আছে। তো ব্যাঙ্গালোর অফিসের এই অফিসের ইন্টারনাল নেটওয়ার্কের জন্য ভাই ওরা একটা লিজ লাইন ওখানের কোনো একটা আইএসপির কাছ দিয়ে নিয়ে বানিয়ে রেখেছে। কলকাতাও এখানে কোনো একটা আইএসপির কাছ দিয়ে তার সুবিধা মতো লিজ লাইন নিয়ে বানিয়ে রেখেছে। কিন্তু এবার এই দুটো কোম্পানি যদি আবারও দুজনে কমিউনিকেট করার জন্য ওই ব্যাঙ্গালোর থেকে একটা পুরো তার যদি কলকাতা অবধি আসতো, কানেকশন করতে চাইতো লিজ লাইন নিয়ে, তাহলে সেটা কি কস্ট এফেক্টিভ হতো? তোরাই বল। ডেফিনেটলি না, ডেফিনেটলি না, তাই না? অবশ্যই হতো না। এই ক্ষেত্রে এই সাইড টু সাইড ভিপিএনটাকে ইউজ করা হচ্ছে, যাতে কিনা আমরা রিমোটলি কি করতে পারি, দুটো সাইট বা দুটো ডিফারেন্ট লোকেশনে থাকা দুটো কি বলবো মানে ব্রাঞ্চের বিভিন্ন ধরনের ডেটাকে এক্সচেঞ্জ করতে পারবো সিকিউরলি। এটাই বক্তব্য ভিপিএন। ঠিক আছে, এবার এবার তুই আর কিছু বলার থাকলে বল, তারপর আমি ওদেরকে আরো দুটো জিনিস বলে দেব। না না, বলে দিন বলে দিন বলে দিন। আচ্ছা, এবার একটু আগে আমি তোদেরকে একটা কথা বলেছিলাম, টানেলিং প্রোটোকল, কারেক্ট? ইয়েস অর নো? এবার তার আগে আমাকে শুভদীপ বলেছিল স্যার 65,535 ওই রকমই কি কাজে লাগে? দেখ শুভদীপ,
আজকে এই টানেলিং প্রোটোকল বলতে আরো দুটো ডেডিকেটেডলি ভিপিএন এর জন্য, দুটো না আমার দুটোই মনে আছে যে দুটো ম্যাক্সিমাম ইউজ করা হয়, 6-7টা এরকম ডেডিকেটেডলি শুধু ভিপিএন পারপাসে প্রোটোকল আছে। তাহলে ভাব না এরকম কত কত টেকনোলজি, তার জন্য কত কত প্রোটোকল, বুঝতে পারছিস? টানেলিং এর জন্য যে দুটো প্রোটোকল ম্যাক্সিমাম ইউজ হয়, একটাকে বলে পিপিটিপি। এবার তোরা বলবি কি জিনিস, কি বললেন স্যার? পিপিটিপি, পয়েন্ট টু পয়েন্ট টানেলিং প্রোটোকল। এই তো এখানে মেনশন করেছি, হ্যাঁ মেনশন করেছে দেখো, পিপিটিপি, পয়েন্ট টু পয়েন্ট টানেলিং প্রোটোকল। তো পয়েন্ট টু পয়েন্ট টানেলিং প্রোটোকল বেসিক্যালি এনক্যাপসুলেট করে দেয়, কাকে করে? পয়েন্ট টু পয়েন্ট কানেকশনকে, ঠিক আছে? যখনই, এবং কিভাবে করে, বেসিক্যালি যে আইপি অ্যাড্রেস যেগুলোকে বলে, সেই যে আইপি ডেটাগ্রাম গুলো ফর্ম হচ্ছে, ওটা বিফোর ট্রান্সমিশন তোমাকে ওটাকে এনক্যাপসুলেট করে পাঠানো হয়। মানে যেটা কিনা অ্যাকচুয়ালি বলা হলো, কি বলা হলো একটু আগে শুভদীপ বললো যে আমি অ্যাকচুয়ালি রিকোয়েস্ট পাঠাচ্ছি google.com বা ফ্লিপকার্ট খোলার জন্য, কিন্তু আমার আইপি অ্যাড্রেসটা সাপ্রেস হয়ে গেল অন্য একটা আইপি অ্যাড্রেস দিয়ে, লাইক সেটা মেক্সিকান সিটির কোনো একটা আইপি অ্যাড্রেস দিয়ে, বা কোথাও একটা সুইজারল্যান্ডের কোনো একটা আইপি অ্যাড্রেস দিয়ে। এই যে জিনিসটা করছে, এই জিনিসটা কে করছে? কোন একটা সেট অফ রুলস করছে, সেই রুলসটাই হচ্ছে পয়েন্ট টু পয়েন্ট টানেলিং প্রোটোকল, বুঝেছিস? টানেলিং প্রোটোকল কি করে? তোর যে অ্যাকচুয়াল যে আইপি ডেটাগ্রামটা আছে, যে ডেটাগ্রামটা আছে যেটা কিনা তোর পার্টিকুলার তুই কে, তোর সমস্ত ইনফরমেশনকে ক্যারি করছে, সেই জিনিসটাকে এনক্যাপসুলেট করে দেয় বিফোর ট্রান্সমিশন, এবং সেটাকে সাপ্রেস করে দেয় অন্য একটা আইপি অ্যাড্রেস দিয়ে। বুঝেছিস কি বুঝিসনি বল? বুঝেছিস? তাহলে এটা হলো সেই প্রোটোকলের কাজ, পিপিটিপির প্রোটোকলের কাজ, যে তোর আইপি অ্যাড্রেসটাকে সাপ্রেস করে দেবে অন্য একটা আইপি অ্যাড্রেস দিয়ে। বোঝাতে পারলাম? আর আরেকটা থাকে যেটা নিয়ে আমাদের অন্য একটা চ্যাপ্টারে বিস্তর আলোচনা হবে, সেটা হচ্ছে আইপি সেক বলে লেখাও থাকে। এটা মেনলি ইউজ করা হয় যে তোর যে, এটা আমি বললাম কি এর আগেরটা কি করবে, তোর আইপি ডেটাগ্রামকে সাপ্রেস করছে বা এনক্যাপসুলেট করছে, আর তোর যে অ্যাকচুয়াল পেলোড যেখান দিয়ে তুই কোনো ইনফরমেশন পাঠাচ্ছিস বা ফেচ করছিস, সেই ইনফরমেশনকে এনক্রিপ্ট করার জন্য আইপিসেক প্রোটোকলটা ইউজ করা হয়। তাহলে মূলত আমাদের ভিপিএন এর জন্য মোস্টলি দুখানা প্রোটোকল ইউজ করা, একটা হচ্ছে পিপিটিপি আর একটা হচ্ছে আইপিসেক। মাথায় রাখবি সবাই, ওকে? শুভদীপ তুইও এটা ইনক্লুড করতে পারতিস আর একটু বেটার ভাবে, ওকে? এই মুহূর্তে পিপিটিপির পোর্ট নাম্বারটা আমার মনে পড়ছে না, নেটে একটু সার্চ করে দেখে নিস পিপিটিপি আইপিসেক এর জন্য পোর্ট নাম্বার কত ইউজ হয়, ঠিক আছে? ওকে, ক্লিয়ার? চলো এবার ভিপিএন এ একটা ইস্যু অকার করে, যেটার জন্য যে ভিপিএন ইউজার তার আইপি লিক হয়ে যায়, সেটাকে বলে ডিএনএস লিক ভালনারেবিলিটি। সো এটা নিয়ে কেয়ারফুল থাকতে হবে যে আমরা যখন ভিপিএন ইউজ করছি তাতে সাথে এই ইস্যুটা না থাকে। দ্বিতীয় কথা, যে যখনই কোনো ভিপিএন চুজ করব দেখতে হবে যে তাতে এনক্রিপশনটা প্রপার ভাবে হচ্ছে কিনা। যদি এনক্রিপশন প্রপার ভাবে না হয় তাহলে সেই ভিপিএন ইউজ করে কোনো লাভ নেই, সেই ভিপিএন আর তোমার নেটওয়ার্কের মধ্যে কোনো ডিফারেন্স নেই, সেও তোমার বিপদে ফেলছে আর এও তোমার বিপদে ফেলছে। এবার কিভাবে বিপদে ফেলছে ভাবো, একটা লোকাল, আমি একটা জায়গা যেখানে একটা ওয়াইফাই আছে এবং আমার খুব দরকারি কাজ মনে পড়েছে, আমি ওয়াইফাই কানেক্ট করে আমি ইজিরু লার্নিং এর সাইডে জয়েন করলাম, জয়েন করে কাজ বাজ ছেড়ে আমি বেরিয়ে গেলাম। কিছুক্ষণ পর খবর এলো যে আমার অ্যাকাউন্ট নিয়ে কেউ কিছু ঘাঁটাঘাঁটি করেছে, কেউ কিছু ডিলিট করেছে। কিভাবে করলো? কেন? আমি তার গেটওয়ে ইউজ করেছি এবং সে আমার সেশন টোকেনটা চুরি করে নিয়েছে, ঠিক আছে? তো সেটা সে জানিস সেশন টোকেনটা কি জিনিস হয় বা কি জিনিস ক্লিয়ারলি বল। সেশন টোকেনটা টেকনিক্যাল টার্ম বলবে বাবা, পুরো ওদেরকে ক্লিয়ার করে দাও সেশন টোকেনটা কি। ঠিক আছে, যখন আমরা কোনো সাইটে লগইন করি, এনি সাইট যেখানে আমরা লগইন করব, আমরা তো ওয়ান টাইম লগইন করছি, তো লগইন করার পর সেই সাইটটা কিভাবে মনে রাখছে যে এটা এই সেই ব্যক্তিটাই। যখনই তুমি লগইন করছো তোমার ক্রেডেনশিয়াল চেক করা যে এটা সেই ব্যক্তিরা কিনা, একবার ভেরিফাই করার পরে তোমাকে একটা স্পেশাল টোকেন দেওয়া হয়, সেটা প্রতিটা সাইটের জন্য আলাদা হয়। আমি যদি ফেসবুক খুলি, ওপেন ফেসবুক, আমি একবার এখানে লগইন করেছিলাম, আমার এখানে কিছু সেশন টোকেন আছে, দেখো সেশন টোকেনের নাম কি, এসবি, এর ভ্যালু এটা এটা এটা। এখন এটা কপি করে তোমরা কিছু পাবে না, কেন আমি লগ আউট হয়ে গেছি, লগ আউট করার পর এটা সেশনে কোনো দাম থাকে না। বাট আমি যদি এটাকে লগ ইন করে থাকতাম আর তোমরা যদি সেম সেশন তোমাদের নিজে কম্পিউটার ইনসার্ট করতে, তাহলে তোমরা উইদাউট পাসওয়ার্ড আমার অ্যাকাউন্টে লগ ইন করে যেতে, কোনো কিছু দরকার পড়তো না। এটা খুবই বিপজ্জনক, তাই কারোর গেটওয়ে ইউজ করার আগে দুবার ভেবে নেবে।
কেন, তোমার সবকিছু তার গেটওয়ে দিয়ে আসবে, তোমার সব রেসপন্স তার গেটওয়ে দিয়ে আসবে। সে যদি কোনো নেটওয়ার্ক লিসনার অন করে রাখে, যেমন লাস্ট দিন একটা নেটওয়ার্ক লিসনার অন করে আমি প্যাকেট পাঠাপাঠি মানে সেন্ড করে দেখিয়েছিলাম, সেরকম কিছু লিসনার অন করে থাকলে সে তোমার সেশন টোকেন অবধি চুরি করতে পারে। ঠিক আছে, যদিও তোমার এইচটিপিএস তার জন্য প্রোটেকশন দেবে, তো প্রোটেকশন তো ব্রেক করা যেতেই পারে, সমস্যা কিছুই নেই। তাই সেই জন্য আমি যদি সেই পাবলিক নেটওয়ার্কে যদি ভিপিএন ইউজ করতাম, আমার এইচটিটিপিএস এর প্রোটেকশনের উপর আরো একটা লেভেল প্রোটেকশন লেগে যেত, যেটাকে হ্যাকার ধরতে পারতো না বা ধরার চান্সেস অনেক কমে যেত। তাহলে আমার ইস্যুটা অনেকটা রিজলভ হয়ে যেত। ইভেন এমনও হতে পারে যে হ্যাকারটা ডিটেক্টই করতে পারে না যেখান থেকে কিছুটা হচ্ছে। কেন, একটা প্রাইভেট টানেলের মাধ্যমে তোমার ডেটা এনক্রিপ্ট হয়ে যাচ্ছে, এন্ড ওই এন্ডে গিয়েই সেটা ডিক্রিপ্ট হবে, তার আগে ডিক্রিপ্ট হবে না। ডিক্রিপ্ট হয়ে তবে সাইডে যাবে। তো সেশন টোকেন তোমার বুঝতে পেরেছো তো? ক্লিয়ার হয়েছে সবসময় হ্যালো, এবার বুঝতে পেরেছিস তো? তাহলে দেখ, আমরা সবসময় বলি যে সাইবার সিকিউরিটিতে যতই ভালো প্রোটেক্টেড থাকুক না কেন সিস্টেম, কিন্তু তুমি যদি নিজে এডুকেট না হও, অ্যাওয়ারনেস যদি তোমার মধ্যে না থাকে, ক্রিয়েট না করতে পারো তুমি তোমার টিমকে এবং তুমি নিজেকে অ্যালার্ট না রাখো, তাহলে কিন্তু ছোট্ট ছোট্ট জিনিস থেকে কিন্তু তুমি অনেক বড় বিপদে পড়তে পারো। সাইবার যে তোমার যে অ্যাটাক, সেগুলো কিন্তু ইজিলি তোমার সাথে ঘটে যেতে পারে। তো এই জায়গাগুলো কিন্তু একটু ভেবে চিন্তে এগোবে। এবার নর্মাল মানুষে তো বুঝবে না, নর্মাল মানুষ তো এই জিনিসটা করবে, কিন্তু তুমি কিন্তু অ্যাজ এ টেকনিক্যাল স্টুডেন্ট, তুমি অ্যাজ এ সিএসটি স্টুডেন্ট, তুমি কিন্তু এই জিনিসগুলোর কথা ভেবেই কারোর গেটওয়ে বলো যাই বলো ওগুলো ইউজ করার আগে দুবার ভাববে এবং সেখানে যাচাই করে নেবে যে কোনো লুপ হোল আছে কি নেই। ঠিক আছে, ক্লিয়ার হলো কি বললাম? এখন বিএ বিকম পাসের স্টুডেন্টদেরকে আমরা এটা বললে কখনোই ওরা ফিল করতে পারবে না, বলবে আমাদের বেকার সময় নষ্ট করছে, তার থেকে আমি দুটো ফেসবুকে পোস্ট করে দিতে পারবো বিভিন্ন ধরনের টপিক নিয়ে। ঠিক আছে, কিন্তু তোমরা এই জিনিসের অ্যাটলিস্ট কদর করো এবং তোমরা অ্যাটলিস্ট ব্যাপারটাকে নিয়ে সচেতন থাকো, এটাই বলবো। আচ্ছা এগো, ভিপিএন হয়ে গেছে, কিছু বলবি? যেটা বললাম এটা হলো সবচেয়ে বড় রিজন যেই জন্য কোনো ওপেন নেটওয়ার্কে কানেক্ট হতে নেই। এরপরে আমরা প্রক্সি নিয়ে কাজ করবো। প্রক্সির জন্য একটা সুন্দর ছবি আছে, ছবির আগে একটা গল্প বলি। ওপেন নেটওয়ার্কে কানেক্ট হতে নেই, এটার মধ্যে ব্যাপারটা হচ্ছে কি, যে অনেকে হয় কি ফ্রি ইন্টারনেট, আরে বাবা হ্যাঁ, ফ্রি ইন্টারনেট, তুই আজকে শিয়ালদা স্টেশনে ফ্রি ইন্টারনেট দিচ্ছে, চলো ইউজ করি। তো অবশ্যই ইউজ কর, আমি বলবো না, বাট যখন ইউজ করবি তো নিজের মোবাইল বা ডেস্কটপ বা যেখানে যে তোর যদি কোনো পেইড বা ভালো কিছু ভিপিএন থাকে, তাহলে সেটা ইউজ করে ব্যবহার কর, তাতে তুই কিছুটা প্রোটেক্টেড হবি। ওকে, তাও একান্ত প্রয়োজন হলে, তাও একান্ত প্রয়োজন অবশ্যই, হ্যাঁ, তাছাড়া একদমই নয়। যাই হোক, এবার আমরা প্রক্সিতে এগোবো। ভিপিএন এ কারো কোনো সমস্যা? আই হোপ নো। ঠিক আছে, প্রক্সি কি, একটা ইজি ভাবে যদি বলা যায়, একটা কাজ তুমি করছো না কিন্তু কারোর দিয়ে করাচ্ছ। লেটস সাপোজ আমার একটা কোশ্চেন আছে, আজ ডেভিড স্যার জিলেটের ক্লাস করাবে কিনা, যদি আমি জিলেটের স্টুডেন্ট নয়, জিলেটের ক্লাস করাবে কিনা, আমি ওটা ডাইরেক্ট ডেভিড স্যারকে জিজ্ঞেস করছি না, কেন আমার ভয় লাগে স্যারের দিকে। আমি কি করলাম, প্রীতম স্যারকে বললাম যে স্যার আপনি একটু জেনে বলবেন যে ডেভিড স্যার ক্লাস করবে কিনা। তো প্রীতম স্যার আমাকে জেনে বললো। তো এখানে আমি হলাম ক্লায়েন্ট, এটা হলাম আমি, এটা হলো প্রীতম স্যার, এটা হলো ডেভিড স্যার। আমি ডাইরেক্টলি ডেভিড স্যারকে অ্যাপ্রোচ না করে আমি প্রীতম স্যারের দ্বারা অ্যাপ্রোচ করলাম, যাতে যাতে হ্যাঁ, এবার এবার আমি যদি ডাইরেক্টলি যেতাম কি হতো, স্যার বলতো তুমি তো জেলিটি স্টুডেন্ট নয়, তুমি কেন জিজ্ঞেস করছো। কিন্তু যে যখন প্রীতম স্যারের দ্বারা আগে জিজ্ঞেস করলাম, স্যার জানে যে প্রীতম স্যার তো স্যার হয়, স্যারকে তো বলা যেতে পারে, তো স্যার ইজিলি ডেটাটা পেয়ে গেল। এটা হলো সবচেয়ে ইজি উদাহরণ প্রক্সি বোঝার জন্য। এটা বুঝতে কারো কোনো সমস্যা? না, মানে ইন্টারনাল সিস্টেমে সিকিউরলি ভাবে ইন্টারনাল সিস্টেম যেটা তার অবজেক্টিভ বা যেখানে রিচ করতে চাইছে রিচ করতে পারছে থ্রু ইন্টারনেট উইদাউট ইন্টারাকশন তোর পার্টিকুলার ওই সার্ভারটা। মানে ধর আমি google.com, গুগলের যে সার্ভারটা, সেখানে আমি কোনো একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি উইদাউট আমি ডাইরেক্টলি গুগলকে বলছি, আমি কোনো একটা কাউর থ্রু দিয়ে বলছি, সেটাই ও বলতে চাইছে বেসিক্যালি। বুঝতে পারছিস তো? একদম, বেসিক্যালি আমি রিকোয়েস্টটা পাঠাচ্ছি কিন্তু রিকোয়েস্টটা বাইপাস হচ্ছে কাউর থ্রু দিয়ে, সেই বাইপাস করছে যে সেটাই হচ্ছে প্রক্সি সার্ভার, যেটা নিয়ে আজকে আলোচ্য বিষয় আমাদের। সোজা কথায় মাঝখানে একটা মিডলম্যান থাকছে, কিন্তু ভিপিএন এর ক্ষেত্রে এরকম কোনো মিডলম্যান ছিল না। ভিপিএন এর ক্ষেত্রে দেয়ার ইজ নো মিডলম্যান। ঠিক আছে, তো এখানে একটা সমস্যা আছে যে যখন তোমরা শুনলে যে মিডলম্যান, ভাবো কোনদিন সেই মিডলম্যানটা তোমার সাথে বিট্রে করলো, তখন কি হবে? তুমি ভাবো তাকে তোমার ফেসবুকের ক্রেডেনশিয়াল দিলে, সে নিল, ফেসবুককে দিল, কিন্তু নিজের কাছেও রেখে দিল, তখন ব্যাপারটা একটু বিপজ্জনক হতে পারে। তাই সবসময় ট্রাস্টেড
প্রক্সি ইউজ করবে আর সেখানেই লগ ইন করবে, তাছাড়া ট্রাস্টেড ভিপিএন ছাড়া ফ্রি প্রক্সিতে কোনোদিন লগ ইন করবে না। কেন? ওই বিট্রে করার চান্সেসটা থাকে। কেন? তুমি এখানে নিজের ব্রাউজারে লগ ইন করছো না, তুমি এখানে তার ব্রাউজারে লগ ইন করছো, তার কম্পিউটারে লগ ইন করছো। নট লাইক ভিপিএন, ভিপিএন এ তুমি নিজের কম্পিউটারেই করছো কিন্তু অন্যের নেটওয়ার্ক ইউজ করে করছো, কিন্তু প্রক্সির ক্ষেত্রে তুমি ডাইরেক্টলি অন্যের কম্পিউটারে করছো। এখানে যেমন রিকোয়েস্টটা তোমার ভিপিএন এর ক্ষেত্রে রিকোয়েস্টটা তোমার মানে আইএসপির কাছে যাচ্ছে, আইএসপি থেকে ভিপিএন যাচ্ছে, ভিপিএন থেকে ওখানে যাচ্ছে। সেই ব্যাপারটা অ্যাকচুয়ালি যেটাকে টেকনিক্যালি বলা হয় কি হয়, যে কোনো প্রক্সি সার্ভার থেকে ওয়েব ক্যাচিং একটা ফিচার্স প্রোভাইড করে, মানে তুই যা রিকোয়েস্ট পাঠাচ্ছিস, যা কিছু করছিস, তার লগগুলোকেও প্রত্যেকটা জিনিসকে মনিটর করে, ইভেন স্টোরও করে রাখে, ঠিক আছে, যেটা ও পরে বলবে। তো সেই ক্ষেত্রে কিন্তু তুই চাপ খেয়ে যেতে পারি, এমনকি কন্টেন্ট ফিল্টারিং এরও কনসেপ্টটা আসবো। তো এই জন্যই ফ্রি মানে প্রক্সি সার্ভার না ইউজ করাই বেটার, ঠিক আছে। এবার প্রক্সি আমরা মাল্টিপল কাজে ইউজ করে থাকি। কারেন্টলি ফেসবুক, ইনস্টাগ্রামের মতন বড় বড় প্ল্যাটফর্মে দেখবে এদের তো ডেটাবেস অফকোর্স আছে, তো ডেটাবেসে কন্টিনিউয়াসলি রিকোয়েস্ট যায়, ডেটাবেস যাতে বার্ন আউট না হয়ে যায় বা ক্র্যাশ না করে যায়, সেই জন্য এদের ডেটাবেস আর এদের কোডের মাঝখানে একটা প্রক্সি ইউজ করে। এবার প্রক্সি কি বললাম, প্রক্সি অলওয়েজ এ মিডল ম্যান। প্রক্সিটা কি করছে, প্রক্সিটা কোড যা রিকোয়েস্ট করছে সেটা ও ডেটাবেস থেকে তুলে আনছে। তো লাভটা কি হচ্ছে, লাভটা আমরা সেই প্রীতম স্যারের গল্প থেকে জিজ্ঞেস করে ধরো, যখন এই প্রীতম স্যারকে জিজ্ঞেস করে পাঠালাম যে ডেভিড স্যার পড়াবে কিনা, সেটা জেনে যখন প্রীতম স্যার ফিরছিল তখন অঙ্কনা জিজ্ঞেস করলো যে স্যার আজ কি ডেভিড স্যার পড়াবে, তখন প্রীতম স্যার কি করলো, প্রীতম স্যারকে আবার ফেরত যাবে ডেভিড স্যারকে জিজ্ঞেস করতে, নাকি ওই একই অ্যান্সারটা অঙ্কনাকে চেপে দেবে? তোমরা বলো। তার মানে ও যেটা বোঝাতে চাইছে যে তুমি যদি কোনো একটা রিকোয়েস্ট পাঠাও এবং সেই রিকোয়েস্টে যদি আরো ডিফারেন্ট টাইপস অফ ক্লায়েন্টেরও সেম রিকোয়ারমেন্ট হয়, তাহলে প্রক্সি সার্ভার ওইটা প্রত্যেকজনকে যারা যারা সেম রিকোয়েস্ট তার কাছে করছে তাদের সবাইকেই ও রেসপন্স করবে, ওই সেম রেসপন্সটা সবার কাছে করবে, এটাই হচ্ছে বক্তব্য। এবার এটা যদি না হতো আবার স্যার যেত, আবার জিজ্ঞেস করে আসতো। বেসিক্যালি প্রক্সিটা কেন ইউজ করে সেটা কেউ জানিস? দাদা শুভদীপ, দাদা একবার জিজ্ঞাসা করেন, ওরা দেখি কি করে। প্রক্সি কেন কর্পোরেট ওয়ার্ল্ড প্রক্সি ইউজ করে জানিস? হ্যাঁ, স্যার হিডেন রাখার জন্য, কোনো পার্সোনাল ইনফরমেশন দেখার জন্য, মানে আইপি অ্যাড্রেসটাকে হাইড করে না। তাহলে ভিপিএন কি করে? একটু আগে তো কনফিউশন এটাই তো ক্রিয়েট করছি, ভিপিএন তাহলে আর প্রক্সি কি করে? প্রক্সি বেসিক্যালি যত ইউজার আছে আইটি রেসপেক্টে আমি বলছি, বা ওয়ার্কিং ফিল্ডের রেসপেক্টে বলছি, প্রত্যেকটা ইউজারকে রেস্ট্রিক্ট করে দেয় ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়েবসাইটগুলোকে অ্যাক্সেস করার জন্য। তোরা নিশ্চয়ই কোনোদিন, তোরা এখনো জানিস না, শুভদীপ কি কাজ করে শুভদীপ জানে এবং আমি জানি, তোরা কোনোদিনই অফিসের ল্যাপটপ বা ডেস্কটপ বা যাই থাকুক না কেন সেখান থেকে তোরা ফেসবুক বল, ইনস্টাগ্রাম বল, আরো যে সমস্ত যেমন হচ্ছে মানে জুয়া খেলা, আরো কি বলবো, আর আর বাকি এগোলাম না এরপরে, ঠিক আছে। তো সেই সমস্ত ওয়েবসাইটগুলো যদি কেউ অ্যাক্সেস না করতে পারে, তাই জন্য প্রত্যেকটা ইউজারকে রেস্ট্রিক্ট করে দেয়। হ্যাঁ, নেটওয়ার্ক মনিটরিং এর জন্য, সোজা কথা স্যার যেটা বলতে চাইছে, বুঝেছো? তাহলে প্রক্সি সার্ভার ক্যান রেস্ট্রিক্ট ইউজার ফ্রম অ্যাক্সেসিং ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়েবসাইট। এবং ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়েবসাইট বলতে কি কি তোরা অনেক বড় হয়েছিস, তোরা বুঝে গেছিস, সেইগুলোকে করে দেওয়া হয়। বা যদি কোনো ওয়েবসাইটকে তুমি অ্যাক্সেসও করো, প্রথমে আগে নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটরের কাছে যাবে, ইনফরমেশনগুলো সব পাবে, ও কনফিগার করে দেবে ইন্টারনাল ক্লায়েন্টের এই এই জিনিসগুলো ওর জন্য ঠিক আছে, এই জিনিসগুলো ঠিক নেই। এমনকি প্রক্সি সার্ভার কি করতে পারে, প্রক্সি সার্ভার ওই ওয়েবসাইটের কন্টেন্টকেও ফিল্টার করতে পারে, যেটা কিনা ওর সেকেন্ড পয়েন্ট, কন্টেন্ট ফিল্টারিং। সেগুলো নিয়ে আমরা আসছি। হ্যাঁ দেখাবো। একটা কথা বুঝতে পারলি যে ইউজারদেরকে রেস্ট্রিক্ট করে দেবে ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়েবসাইটগুলোতে রিচ করার থেকে, যেটা কি এখন আমাদের গভর্নমেন্ট করছে। বিভিন্ন ধরনের ডিফারেন্ট টাইপস অফ সাইট ব্লক করিয়ে দিচ্ছে, যাতে কিনা আমাদের ইন্ডিয়ান লোক কেউ ইউজ করতে পারে। যেমন এছাড়াও আমরা যদি ধরি, তোরা কখনো সাউথ কোরিয়া, নর্থ কোরিয়া, এই সাউথ কোরিয়ার কোনো ইনফরমেশন তোরা নেটে ইজিলি অ্যাভেলেবেল পাবি? পাবি নর্থ কোরিয়া স্যার, নর্থ কোরিয়া ডেফিনেটলি, নর্থ কোরিয়া, নট সাউথ কোরিয়া, নর্থ কোরিয়া। কেন পাবি না? কারণ ওদের বলাই আছে ভাই আমাদের ভেতরের ইনফরমেশন, আমাদের দেশের ইনফরমেশন বাইরের দেশের কোনো নিউজ চ্যানেল, কোনো ওয়েবসাইটে কোথাও যেন কোনোভাবে লিক না করে, ঠিক আছে। তাই জন্য ওরা কি করে দেয়, ওদের প্রক্সি সার্ভার রেস্ট্রিক্ট করে দেয় সমস্ত ডেটাগুলোকে। ওই জন্য কি হয় ভাই, তুমি যতই অ্যাক্সেস করতে চাও তুমি ভাই অ্যাক্সেস করতে পারবে না।
বুঝতে পারলাম কি পারলাম না বল, বুঝেছিস? স্যার আমার একটা ডাউট আছে। বলো। বলছি স্যার, আমি যে মানে মোবাইলে যে ইন্টারনেট ইউজ করছি বা আমি যাই করছি, মানে ওটা আইএসপি টা মানে মনিটরিং করতে পারবে? অবশ্যই, তোমার যাবতীয় তাহলে এটা কি যা করে যা হয়? করছো সব ডেটা তোমার মনিটর হবে। যাই হোক, শুভদীপ এগোক, তারপরে আমার বাকিটা আমি বলছি। এটা রান করো। প্রত্যেকটা জিনিস মনিটর হবে। যাই হোক, প্রক্সি আমরা বুঝলাম, প্রক্সি অন্যের কম্পিউটারে। প্রক্সি মাল্টিপল ইউজ হয়, প্রক্সির যে কোনো কোনো ফিক্স ইউজ আছে তা না, প্রক্সি মাল্টিপল জায়গায় ইউজ হয়, প্রক্সির মাল্টিপল টাইপস হয়, 22-এর বেশি টাইপ আছে, যেটা কিনা আমরা পড়াতে গেলে সময় বেরিয়ে যাবে। বাট মেন করা টাইপ কি হয়? ওয়েব প্রক্সি, না না, কন্টেন্ট ফিল্টারিং এবং লোড কন্টেন্ট ফিল্টারিং ব্যালেন্সিং। আর লোড ব্যালেন্সিং, সেটা নিয়ে আমরা লোড আলোচনা ব্যালেন্সিং, করবো পরে। লোড ব্যালেন্সিং। এবার আমরা লোড ব্যালেন্সিং এর জন্য একটা ইম্পর্টেন্ট দুটো টাইপের প্রক্সি জানবো। সেটা হলো ফরওয়ার্ড প্রক্সি এন্ড ব্যাকওয়ার্ড, নট ব্যাকওয়ার্ড, সরি, রিভার্স প্রক্সি। জানি না আচ্ছা, কেন এর এটাকে আগে আমি ব্যাকওয়ার্ড যাচ্ছি বলে। একটুখানি, আমি ব্যাক করি। এই যে একটা বলুন। কথা বললো একটু আগে শুভদীপ, যে অঙ্কনা, শুভদীপও আমাকে যে কোশ্চেনটা করেছিল সেটা অঙ্কনাও করেছিল। আমি যখন রিকোয়েস্টটা, যখন প্রক্সি সার্ভার যখন রিকোয়েস্টের রেসপেক্টে অ্যাকচুয়াল যে আমরা যেই সার্ভারের কাছে রিচ করতে চাইছি সেই সার্ভার থেকে রেসপন্স পেয়ে গেল, তখন প্রক্সি সার্ভার এসে কিন্তু রিকোয়েস্টটা যেটা মানে রেসপন্সটা যেটা পেয়েছিল সেটা শুধু শুভদীপকেই দেবে না, সেটা অঙ্কনাকেও দেবে। পরবর্তীকালে আবার 5 মিনিট বাদে যদি সঙ্গীতা সেম কোশ্চেন করে, সঙ্গীতাকেও দেবে, হ্যাঁ কি না? দেবে কি না? একদম তাই তো? একদম তার স্যার। মানে বেসিক্যালি কি করছে, বেসিক্যালি প্রক্সি সার্ভার রিকোয়েস্টটাকে অ্যাকসেপ্ট করছে এবং অ্যাকচুয়াল কন্টেন্টটাকে পাবলিক ইন্টারনেট বা পাবলিক নেটওয়ার্ক থেকে রিট্রিভ করে আনছে এবং সেন্ড করে দিচ্ছে যতজন ক্লায়েন্ট তাকে সেই রিকোয়েস্টটা করেছে। এই যে ঘটনা, এই ঘটনাকেই বলা হচ্ছে ওয়েব ক্যাচিং। এবার ওয়েব ক্যাচিং এর ব্যাপারটা অ্যাকচুয়ালি কিছুই না। ওয়েব ক্যাচিং বলতে এখানে একটা ক্যাচে মেমোরি থাকে, যেটা তোরা জানিস, যেটা তোরা সিওএ কম্পিউটার অর্গানাইজেশনে পড়েছিস, যেটা একটা ডেডিকেটেড র্যাম লোকেশন থাকে, ঠিক আছে, প্রক্সি সার্ভারের মধ্যে। বা বলতে পারিস একটা হাই পারফরমেন্স ডিস্ক সাবসিস্টেম থাকে, যার কিছু স্পেসিফিক স্পেসে ওই পার্টিকুলার রেসপন্সটাকে স্টোর করে রাখে। যখনই ওই রেসপন্সটা যে যে ক্লায়েন্ট রিকোয়েস্ট পাঠাবে, ওই রেসপন্সটা তাদেরকে দিয়ে দেবে। তাহলে এইভাবে যদি করা হয় তাতে কি লাভ হচ্ছে বলতো? তাতে কি হচ্ছে, সেম ওয়েব পেজটা অঙ্কনাও রিকোয়েস্ট করেছিল, জুলেখাও দুদিন বাদে করবে, সঙ্গীতাও কিছুক্ষণ বাদে করবে, প্রণবেশও করবে, তাহলে আমি তাকে কুইকলি দিতে পারছি। এতে কি হয়ে যাচ্ছে, এতে আমাদের যে ইন্টারনেট ব্যান্ডউইথ আছে না, সেইটাকে আমরা অনেকটা রিডিউস করতে পারি। তাহলে ব্যান্ডউইথ রিডাকশন হয়, ইন্টারনেট ব্যান্ডউইথকে আমরা রিডিউস করতে পারি প্রক্সি সার্ভারের এই কনসেপ্টটাকে ইউজ করে, যেটাকে কিনা বলা হচ্ছে ওয়েব ক্যাচিং। সবার ক্লিয়ার হয়েছে বলো? নাকি আরেকবার বলতে হবে, না ডাউট আছে? তারপরে ও যাবে, যেটা ও যাবে, তাহলে আমি এগোবো। বলো, ক্লিয়ার সবার? আই থিঙ্ক সবার ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ আমরা স্যার। এবার মানে একটা তুই হালকা অঙ্কনে যে রিকোয়েস্টের যে ওয়েব পেজটা করেছে, সেই সেম ওয়েব পেজটা যদি অন্য কেউ রিকোয়েস্ট করে, সেটা অলরেডি স্টোর হয়। এই জন্য দেখবি তোরা একদম ওয়েবসাইটে যখন যাস, অনেক ওয়েবসাইট কি করে, কুকিজ বলে লেখা থাকে এবং তোরা ওইগুলোকে অ্যাকসেপ্ট অল কুকিজ করিস, ইয়েস অর নো। তারপর দেখবি তুই অটোমেটিক্যালি ওই সাইটটাকে নেক্সট বার সার্চ করলে ওটা একেবারে তোর সার্চ বারের পরে, মানে সার্চ অর্ধেক লিখতে লিখতেই চলে আসে ওয়েবসাইটটা, হ্যাঁ কি না? ইয়েস অর নো? যেমন ও লিখলো দেখ ফেসবুকটা, ওটা চলে গেল, ইয়েস অর নো, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। তো ক্যাচে হ্যাঁ স্যার। মেমোরির মধ্যে ওগুলো স্টোর রয়েছে, ঠিক আছে? তো ওই যে ক্যাচে মেমোরির মধ্যে এইরকম ভাবে স্টোর থাকার জন্য এটা কি হয়, ইন্টারনেট ব্যান্ডউইথ থেকে রিডিউস হয়। তো মানে তোকে ওই পার্টিকুলার ওয়েব পেজে রিডাইরেক্ট করতে বা কানেক্ট করতে টাইমটা অনেক কম লেগে যায়। তো এটা একটা করা যায়, ঠিক আছে? এবং এটাই প্রক্সি সার্ভারে আলাদা করে একটা ডেডিকেটেড স্পেসকে অকুপাই করা থাকে, যেটা কিনা হাই পারফরমেন্স ডিস্ক সাবসিস্টেম দিয়ে তৈরি হয়, বা বলতে পারিস হাই পারফরমেন্স ডিস্ক সাবসিস্টেম বলা হয় এটাকে। ওইখানে যে ডেডিকেটেড যে স্পেস আছে, ওই স্পেসে এই রিকোয়েস্টের মানে প্রত্যেকটা রিকোয়েস্টের করেসপন্ডিং রেসপন্সগুলোকে স্টোর করে রাখা হয়, ঠিক আছে? এই এই ব্যাপারটাকে ওয়েব ক্যাচিং বলে, যেটা একটা প্যারামিটারের মধ্যে ছিল। তুই কোথায় গেলি রে? প্রক্সিনার প্র্যাকটিক্যাল দেখাবো। যাই হোক, আচ্ছা, এবার আমার কাছে একটা লোকাল প্রক্সি আছে, যেখান থেকে ডেটাটা এখান থেকে প্রক্সি থ্রু হয়ে তারপরে ফেসবুকের কাছে যাবে, সেটাই আমি ডেমো দেখাবো। এবং এটা কতটা ভয়ঙ্কর হতে পারে, এখানে আমার প্রক্সি আমার থেকে বিট্রে করছে, ঠিক আছে? তোমার ফেসবুকের ইউজার ফোন নাম্বার হচ্ছে 100 এন্ড পাসওয়ার্ড হচ্ছে 100, তোমরা তো লগ ইন করে দেখতে পারো, কোনো সমস্যা নেই, তোমাদেরই জন্য আছে। দেখো, এখানে বড় কর, বড় কর। ওকে বড় দেখা যাচ্ছে না, প্লাস দাঁড়ান
আমি জায়গাটা খুঁজি যেখানে আমার ইউজার নেম আর পাসওয়ার্ডটা গেছে। কোথায় রে? আমি দেখতে পাচ্ছি না, এত ছোট আসছে। স্ক্রিনটা বড় করতে হবে বোধহয়। আর তুই সেটা কর, মানে কন্ট্রোল নিচে প্লাস টিপে দেখ বড় হচ্ছে কিনা। না না না, বড় হচ্ছে না। আপনাদের বোধহয় জুম করতে হতে পারে, মনে হয় তো তাই। জুম ফরওয়ার্ড করবো রে এখান থেকে, দাঁড়া। আমার পক্ষেও তো সম্ভব না। না হলে বাদ দেবো, কোনো সমস্যা নেই। দাঁড়া ফরওয়ার্ড দাঁড়া, জুম এতটাই, দাঁড়া 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 দাঁড়া, কিছু করিস না রে ভাই। 110 100 কোথায় তো স্ক্রিন কোথায়? আর একটু বড় হাই করতে ভগবান। হবে। আর একটু বড়, 150 175। এবার খোল দেখি। এবার কোনো একটা কোনো লগ ইন সাইট বলা হোক যেখানে লগ ইন করতে দেখা পারবো। যাচ্ছে এবার। মিডিয়াম। আমি একটা সাইটে লগ ইন করবো, সবচেয়ে বেটার যেটা হয়। লগ ইন করার কি কি অপশন দেবে না? না, কেটে যাচ্ছে। ফরওয়ার্ড আর আবার চেষ্টা করে দেখা যাক। সাইন, আমাকে নেট ইস্যু করছে নাকি? চলো, কিছু একটা এসছে, দেখো। আমার এখানে আমি লগ ইন করার চেষ্টা করলাম, আমার কিছু ডেটা এখানে চলে এসছে। এন্ট্রি পয়েন্ট, অপারেশন কি করছি, লগইন, সার্ভিস, এটা, ইউআরএল, তারপরে আরো কিছু ইভেন্ট আইডি, ব্রাউজার উইড, আরো অনেক কিছু। আমরা যদি ফরওয়ার্ড করতে করতে থাকি, ব্যাকওয়ার্ড না, অনেক ডিটেলস চলে গেছে। লগইন হরে, কম্পিউটার হ্যাং করছে আমার। দাঁড়ান দেখি না, আরেকবার চেষ্টা করি। এবার যদি না হয় ভাই, মান সম্মান ডোবাসি। ফেসবুক 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 ফেসবুক। আসেনি না? হুম। আসছে না? না, আসার কথা। আমার কম্পিউটারটা প্রচুর হ্যাং করছে, আমার এখানে সিপিইউ উঠলে দেখুন না। এটা স্বাভাবিক, এই জন্য এই ধরনের প্র্যাকটিক্যাল ল্যাব দেখানো এবং সাইবার সিকিউরিটি কোর্স লঞ্চ করার বিষয়। সিপিইউ ইউজেস কোথায় চলে গেছে দেখুন না, নাহলে এত সমস্যা হয় না। যাই হোক, আরেকবার চেষ্টা করি, না হলে সময় নষ্ট করবো না। লোড ব্যালেন্সারটা তো আরামসে দেখানো যাবে। ওটা হ্যাঁ, নিচে লোড ব্যালেন্সটা আমার আলোচ হয়ে যাবে, আমার ছোটখাটো করার টেস্টিং করা আছে। এবার দেখা যাক। শুভ বলে যেটা লেখাটা লিখলাম, এটা আশেপাশে কোথাও একটা থাকবে। ফরওয়ার্ড, নজর রেখে ফরওয়ার্ড, ফরওয়ার্ড, ইউজার নেম শুভ। যাই হোক, শুভর পাসওয়ার্ড না আসুক, পাসওয়ার্ডটা আসছে, বেশ আমরা কোথাও দেখতে পাচ্ছি না কেন। এখানে দেখো ওয়েব সেশন, ওয়েব সেশন টোকেন, এই দেখো এই ওয়েব সেশন লেখা আছে, ওয়েব সেশনের টোকেন এটাটুকু চলেছে যে কোন সেশনে আছে। ঠিক আছে, এরপরে কি কি আছে, ফরওয়ার্ড, ইউজার নেম পাসওয়ার্ডটা কোথাও একটু দেখাচ্ছে, আমরা তো মিস খাচ্ছি। ছাড়ো, আমার কম্পিউটার নিচ্ছে না, আমি চেষ্টা করবো না আর। দেখে নি না, কম্পিউটার আমার প্রচুর ল্যাগ খাচ্ছে, আমি করবো না, ছেড়ে দেওয়া যাক। ছেড়ে দে, এটাকে স্কিপ করা কোনো কথা না। এই যে কার অ্যাকাউন্টে লগ ইন হয়ে গেছে আমি। এই কার অ্যাকাউন্টে লগইন করেছিস রে? কিছু বুঝতে পারছি না, ট্রাই আনাদার ওয়ে, দেখা যাক কিছু ফরওয়ার্ড পাসওয়ার্ড করা যাবে। আমার কম্পিউটার হ্যাং করছে, আমি তো লিখিনি কিছু, কার অটোমেল করতে চলে এসছে জানি না। কোনোদিন হয়তো চেষ্টা করছিলাম, হয়তো হয়ে গেছে, ডিসেবল ঠিক করে আছে। দিলাম। কেউ কিছু দেখেনি, কেউ কিছু শোনেনি। চলো, হলো তো না, পরে একদিন আমরা চেষ্টা করবো আর আচ্ছা, একবার। দুটো ধরনের প্রক্সি আছে, একটা হচ্ছে ফরওয়ার্ড প্রক্সি, রিভার্স প্রক্সি। এছাড়াও দুটো ধরনের প্রক্সি হয়, আমি বলে নিই এই দুটো বলার আগে। একটাকে বলা হয় ট্রান্সপারেন্ট প্রক্সি, যেটা এই মানে যে ডেটা প্যাকেটগুলো, মানে যেগুলোকে অ্যাকসেপ্ট করছি সেটা ফরওয়ার্ড করা, যে ডেটা প্যাকেটগুলো সেগুলো
ট্রান্সপারেন্ট থাকে, মানে কোনো রকম তোর কন্টেন্টে কিছু চেঞ্জেস হবে না। যেই ধরনের প্রক্সিতে কোনো রকমের কন্টেন্ট কোনো ফিল্টারিং হয় না, ডেটা প্যাকেটে কোনো রকম ফিল্টারিং ডেটা প্যাকেটের উপরে অ্যাপ্লিকেবল নেই, সেই ধরনের প্রক্সিকে ট্রান্সপারেন্ট প্রক্সি বলে। কিন্তু ইন জেনারেল কেস আমরা যে প্রক্সিটা ইউজ করি সেটা হচ্ছে নন ট্রান্সপারেন্ট প্রক্সি, মানে অর্গানাইজেশন যেটা কি করে, যেটা তোমার অ্যাকচুয়াল কন্টেন্টকে চেঞ্জ করে দেয়, মানে করতে পারে সামহাও কোনো কোনো ক্ষেত্রে ইনকামিং যে রিকোয়েস্টগুলো আসছে সেই রিকোয়েস্টগুলোকে ফিল্টারিং করা যেতে পারে, ঠিক আছে? বুঝতে পারছো? আর প্রক্সি সার্ভার কিন্তু বারবার বলছি, প্রক্সি সার্ভার তোমার যা যা অ্যাক্টিভিটি তুমি করছো ইন্টারনেটে, ঠিক আছে, যা যা রিকোয়েস্ট পাচ্ছ প্রত্যেকটা লগকে কিন্তু রেকর্ড করে রাখে, যে ইউজার কোন সাইটে ভিজিট করেছিল। বুঝতে পেরেছো? হ্যাঁ, কেন? কারণ যদি তুমি কোনো রকম ভাবে কোনো রকম বাজে কিছু করে থাকো তাহলে তোমাকে আইডেন্টিফাই করতে ওদের সুবিধা হবে। একদম। বা তুমি কি ধরনের সাইটে ভিজিট করছো ফ্রিকোয়েন্টলি সেই প্রত্যেকটা জিনিসকে ট্র্যাক করার জন্য কিন্তু, বা তুমি ওয়েব ব্রাউজিং এ কি কি অ্যাক্টিভিটি করেছো সব জিনিস কিন্তু ওদের লগে স্টোর থাকে। এবার ডেফিনেটলি এইগুলো আমরা নর্মাল আমরা বাড়ির ক্ষেত্রে ইউজ করবো না, অর্গানাইজেশনই প্রক্সি সার্ভার ম্যাক্সিমাম ইউজ করে। তো অর্গানাইজেশন তো অবশ্যই দেখবে না যে তুমি অর্গানাইজেশন কম্পিউটার থেকে কি এমন করছো, তাই না? হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। এবং তুমি এছাড়াও অ্যালার্ট খেয়ে যাবে কিছুদিন বাদে, তুমি দেখবে তুমি যদি এরকম বারংবার অনেকবার করো ইন ফিউচার গিয়ে কোনোদিন অর্গানাইজেশনে তুমি বড়সড় একটা মেলও খেতে পারো, এসকালেশন মেল তোমার নামে আসবে যে তুমি ইন্টারনাল আইডি থেকে যে তুমি এই ধরনের ওয়েবসাইটগুলো সার্চ করছিলে তার জাস্টিফিকেশন দাও কেন। এবার তুমি যদি প্রপার না জাস্টিফিকেশন দাও তাহলে তোমার সাথে অনেক ধরনের অনেক কিছুই হতে পারে। চলো আমরা মেন দু ধরনের প্রক্সি সার্ভার পড়বো, যেই দুটোই লোড ব্যালেন্সারের বোঝার জন্য খুবই দরকারি। প্রথম হলো ফরওয়ার্ড প্রক্সি এন্ড রিভার্স প্রক্সি। ফরওয়ার্ড প্রক্সিতে কি হয়, এটা ভাবো তোমার লোকাল সিস্টেমে এই কটা কম্পিউটার আছে, কম্পিউটার ফোন আছে, সবাই সবাই যা যা রিকোয়েস্ট করছে সব কটাই সার্ভারের ভিতর দিয়ে গিয়ে ইন্টারনেটে যাচ্ছে, অনেকটা আমাদের রাউটারের মতন, যেখানে আমাদের মাল্টিপল ডিভাইস কানেক্টেড আছে, সবাই সেম জায়গাতে রিকোয়েস্ট করছে এবং সেম জায়গা থেকে রেসপন্স পাচ্ছে ইন্টারনেট থেকে কিছু। আর ইন্টারনেট সবাই একই সার্ভার দিয়ে ইন্টারনেট ইউজ করছে, এটা হলো ফরওয়ার্ড প্রক্সি। আর রিভার্স প্রক্সি যেটা আমরা লোড ব্যালেন্সারের ক্ষেত্রে ইউজ করি, এটা একটা লোগ এসছে যে কিনা লিখলো http dns ডট ভেবে না ফেসবুক লিখলো, এখানে একটা ওয়েব সার্ভার আছে যেটা কিনা এনজিনিক্স, তোমাদের ক্ষেত্রে অনেক কিছু হতে পারে, AWS এ ইলাস্টিক আছে সেটাও খুব ভালো। তো এটা আছে, এ ঠিক করবে যে কাকে দেওয়া উচিত। এবার আজকে কিন্তু আমরা শুধুমাত্র এনজিনিক্স দিয়ে দেখাবো, কারোর যদি ইচ্ছা হয় যে অ্যাজিউরে কিভাবে করা হয় লোড ব্যালেন্সার, বা AWS এর যেটাকে কিনা ইলাস্টিক AWS যেটা আছে ওইগুলো কিন্তু কনফিগারেশন টেকনিক আলাদা, ঠিক আছে? সেটা তোমরা যদি শিখতে চাও পরবর্তীকালে কোনো এক সময় দেখাবো, কিন্তু আজকে জাস্ট এনজিনিক্স দিয়ে আমাদের মেন মোটো তোমাদেরকে প্র্যাকটিক্যালটা দেখানো। আর এই জিনিসটা ফ্রি, আমার কাছে AWS এর টাকা নেই। ওইগুলো ফ্রি নয়, ওগুলো তোকে 200 ক্রেডিট তো দেবে, কিন্তু একটা লোড ব্যালেন্সার বানাতে গিয়ে 200 ক্রেডিটের বেশি লেগে যায়। তো তুই যদি ওখানে কোনো রকম ভাবে তুই যদি রিসোর্সকে প্রপারলি ইউটিলাইজ না করতে পারিস তো, আর ওখানে সব সময় তোকে যখনই তোকে 200 ক্রেডিট দেবে আর বলবে 1 মান্থ ফ্রি সাবস্ক্রিপশন, তুমি তোমার মানে ক্রেডিট কার্ডটা দিয়ে করো। এবার তুমি যদি ওখানে রিসোর্স গুলো ভুলভাল ইউজ করে বেশি ইউজ করে ফেলো 200 ক্রেডিটের পরে, মাসের শেষে দেখবে হট করে তোমার 6-7 হাজার টাকা কেটে গেল। তার দায়ী কিন্তু আমি আর শুভদীপ নয়, বারবার বলে দিচ্ছি, ঠিক আছে? রিভার্স প্রক্সিতে একজন ক্লায়েন্ট রিকোয়েস্ট করলো, এখানে ক্লায়েন্ট আর যে কটা ইন্টারনাল সার্ভার আছে তাদের ভেতরে একটা সার্ভার থাকে যে কিনা ঠিক করে যে রিকোয়েস্টটা কে দেবে। এখানে একটা সার্ভার আছে, এখানে আরো একটা সার্ভার, এখানে একটা সার্ভার আছে। তো এটা হলো রিভার্স প্রক্সি এন্ড পুরো সেমই লোড ব্যালেন্সার আমাদের হয়। যেমন ফেসবুকে রিকোয়েস্ট মারলাম, ফেসবুক ঠিক করে যে একে মানে ফেসবুকে যে ওয়েব সার্ভার আছে সে ঠিক করে যে কোন সার্ভারে একে রিডাইরেক্ট করা যায়, এতে না এতে। আমার এখানে 3টে আছে, ফেসবুকে 3টের বেশি থাকে, ঠিক আছে? তো প্রক্সিতে আর কারোর কিছু এনি ডাউট? আরো চাইলে এখানে কি পড়তে পারো, অপশন দেয়া আছে। আরো এনি কিছু ডাউট? আর এই ল্যাবটা আমি আরেকবার লাস্টে একবার ট্রাই করবো, পিডিএফ সবকিছু বন্ধ করে, মনে হয় নয়। যাই হোক, কলেজে দেখিয়েছিল ল্যাবটা, হ্যাঁ ওই ল্যাবটা একটা সাইবার সিকিউরিটিতে একটা সেমিনার হয়েছিল সেখানে। বা জানি, ওটা ভালো জিনিস। ডেটা স্পেস একাডেমির নাম শুনেছো তুমি?
হ্যাঁ 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 কিসে ওরা হয়েছে? এসছে কি হয়েছে সৌমদীপ? স্যার। ওই ডেটা স্পেস একাডেমি থেকে একটা সেমিনার হয়েছিল আমাদের কলেজে, ওখানে স্যার শিখিয়েছিল মানে কিভাবে ওই মানে ফ্লিপকার্টে কোনো এত টাকা দেখাচ্ছে, তোরা কিভাবে প্রক্সি দিয়ে মানে ওই টাকাটা কমিয়ে দিয়ে তুমি পে করতে পারো ওই প্রাইস সব জিনিসগুলো। টেম্পারিং, প্রাইস টেম্পারিং হ্যাঁ স্যার। ডিটেল। ওদের কোর্সের প্রাইস খুব বেশি। যাই হোক, পরে শুনে কথা হবে। যাই হোক, লোড ব্যালেন্সার কেন আমাদের এটা দরকার হবে, কেন ইউজ করব? হ্যাঁ, এটা নিয়ে তো একটা কথা বলতেই ভুলে গেলাম, যেটা ল্যাবটা দেখানো হলো না বলে আর বলা হলো না। যে দেখবে যে এমন প্রক্সি ইউজ করে যাতে প্রপার এনক্রিপশন প্রোভাইড থাকে, অথবা সেই সেটা কোনো ভ্যালিড প্রক্সি হয়, মানে বিশ্বাসযোগ্য, কেনা বা তোমার কোম্পানি দ্বারা প্রোভাইড, এমন প্রক্সি হলে ইউজ করবে। আর তা না হলে ফ্রি প্রক্সি ইউজ করতে পারো, বাট জাস্ট টু সার্ভ দ্য ওয়েব, আর কিচ্ছু না, লগইন এর জন্য একদমই না, আমি প্রেফার করবো না। বাকি ইওর রিস্ক। ঠিক আছে, লোড ব্যালেন্সার। লোড ব্যালেন্সার কেন ইউজ করব, কখন ইউজ করব, কি করতে ইউজ করব? লেটস সাপোজ আমার একটা কোম্পানি আছে, কোম্পানি খুলেছি। তো কোম্পানিতে আমি আমার কাজের জন্য আমি আমার বন্ধুকে দেখেছি, সঙ্গীতাকে ডাকলাম যে সঙ্গীতা আমার হাতে একটু কাজ করে দেবে, আসো। সঙ্গীতা কাজ করার জন্য এলো। কোম্পানি বুম হচ্ছে, কোম্পানিতে লোক আসছে, অনেক লোক সঙ্গীতাকে কাজ পাঠাচ্ছে যে আমার এটা চাই, এটা চাই, এটা চাই। সঙ্গীত এবার সঙ্গীতের একটা লিমিটেশন আছে, ও একসাথে 10টার বেশি কাজ করতে পারে না। প্যারালালি ও একসাথে 10টা কাজ করবে, নট শেষ করবে, করতে পারবে, শেষ কখন কোনটা হবে বলা যায় না। তো এবার কাজ আসছে প্রতি সেকেন্ডে 25টা করে, আর সঙ্গীতা হ্যান্ডেল করছে প্রতি সেকেন্ডে 10টা। তো লিমিটের বাইরে চলে যাচ্ছে। তো এখানে একটা সাধারণ মানুষ কি করে, আর একজনকে হায়ার করে, আর একটা লোককে হায়ার করে। আমি এখানে অঙ্কনাকে হায়ার করলাম, অঙ্কনা এলো, অঙ্কনাও কাজে শুরু করলো। কিন্তু আমি একটু পরে এসে দেখলাম যে অঙ্কনার কাছে কাজ আসছে না, অঙ্কনা সেই ফাঁকায় বসে আছে, আর সঙ্গীতার কাছে 25, 30, 40, 50 কাজ জমা হচ্ছে। কেন? কেন কাজটা প্রপার ভাবে স্প্লিট হচ্ছে না, কাজটা অঙ্কনার কাছে যাচ্ছে না। অঙ্কনার কাছে গেলে করবে, কিন্তু ওর কাছে তো যায়নি। ভাবো, ট্রাফিক বেড়ে যাচ্ছে সঙ্গীতার কাছে, কিন্তু তাও লোকে সঙ্গীতার কাছে যাচ্ছে। কেন? লোকে সঙ্গীতাকে চেনে, অঙ্কনা নতুন এসে অঙ্কনাকে চেনে না, তাই অঙ্কনার কাছে কেউ যাচ্ছে না। কারেক্ট। সবাই ওর কাছে কি ট্রাফিক করছে। কেন? facebook.com হিসাবে লোকে ফেসবুককে চেনে। আজ ফেসবুক না চললে কেউ নিশ্চয়ই শুভ.com-এ গিয়ে ফেসবুক সার্চ করবে না। ঠিক আছে, তো এখানে আমাকে জিনিসটা চেঞ্জেস করতে হবে। কি করতে হবে? আমি একটা লোড ব্যালেন্সের ছবি দেখি। দেখো, আমার আমার এতদিন কেসটা এরকম হচ্ছিল, লোক আসছিল, রিকোয়েস্ট করছিল, কাকে জিজ্ঞেস করছে, সঙ্গীতাকে রিকোয়েস্ট করছিল, সঙ্গীতা একা কাজ করে কিন্তু পেরে উঠছিল না। অঙ্কনাকে আনলাম, অঙ্কনা এই সাইডে বসে আছে, ওর এর সাথে কোনো কানেকশনই নেই, ওর কাছে ক্লায়েন্ট রিকোয়েস্টই মারছে না, তাহলে ও কাজই করছে না। এবার আমি কি করলাম, মাঝখানে একজনকে বসিয়ে দিলাম, যে কিনা কাজটাকে স্প্লিট করে দেবে দুজনকে সমান ভাগে, যাতে দুজন সমান সমান কাজ পায়, না কেউ কম না কেউ বেশি। তাহলে কি হলো, ট্রাফিকটা স্পিড হয়ে গেল। তাহলে আমার যে প্রতি সেকেন্ডে 20টা করে রিকোয়েস্ট আসছিল, সেটা দুজনের মধ্যে 10-10 করে ভাগ হয়ে যাচ্ছিল। এবার আমার সাইটটা ট্রাফিক ফ্রি হয়ে গেল, অনেকটা হালকা হয়ে গেল। লাইক 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 একটা কোম্পানির ম্যানেজমেন্ট টিম একটা কোনো ওয়ার্ককে দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? এবার কয়েকজন খুব ভালো কাজ করে, তারাই কাজ করছে, আর বাকি 4-5 জন ফাঁকি মেরে যাচ্ছে। ওকে, এবার যেদিন আরো প্রেশার আসছে, আরো নতুন কাজ আসছে, সেই কাজগুলো সবাইকে দিচ্ছে, মানে ওই ওই পার্টিকুলার টিমকেই দিচ্ছে। আর দেখা যাচ্ছে যারা খুব ভালো কাজ করে তাদের ওপরেই ওয়ার্ক প্রেশারটা প্রচুর চলে আসে, এবার তারা আর পেরে উঠছে না। ঠিক আছে, তখন কি করা হলো, তখন এই সমস্যার সমাধান দেখার জন্য কোম্পানির ম্যানেজমেন্ট বললো যে না, তোমাদের মধ্যে একজনকে আমি টিম লিড বানাবো, যে কিনা প্রপার ওয়েতে সবাইকে ইউটিলাইজ করবে। বুঝলে যে জিনিসটা ও বললো, যে এখানে টিম লিডকে, এখানে টিম লিডই হচ্ছে সেই লোড ব্যালেন্সার, যে কিনা কি করবে, যে কিনা তোমার যে নেটওয়ার্ক যে ট্রাফিক গুলো আসবে সেইগুলোকে এফিশিয়েন্টলি প্রত্যেকটা অ্যাপ্লিকেশন ক্লায়েন্টের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেবে। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো কি বললাম? হ্যাঁ তাহলে লোড হ্যাঁ ব্যালেন্সার স্যার। কি? লোড ব্যালেন্সার বেসিক্যালি হচ্ছে একটা নেটওয়ার্কিং ডিভাইস, বা তোমরা বলতে পারো সফটওয়্যার অ্যাপ্লিকেশন, যার মেন কাজই হচ্ছে কোনো একটা পার্টিকুলার টাস্কে তোমার ডিস্ট্রিবিউট করে দেওয়া, এবং যে ইনকামিং যে ট্রাফিক গুলো আছে, মানে ট্রাফিক বলতে এই যে কাজ, তোমাদেরকে যে ও এক্সাম্পল দেখাচ্ছে কাজ, সেই কাজগুলো যেন প্রপারলি সবার মধ্যে সমানভাবে ডিস্ট্রিবিউট হয়ে যায়। তাতে কি লাভ হবে স্যার? তাতে আমাদের যে লাভগুলো হবে সেগুলো হচ্ছে হাই অ্যাভেলেবিলিটি হবে, আমরা আমাদের
এফিশিয়েন্ট ওয়েতে সার্ভার ইউটিলাইজেশন এফিশিয়েন্ট ওয়েতে করতে পারবো, এবং অ্যাজ ওয়েল এজ আমরা কি পাবো, হাই পারফরমেন্স পাবো, যেটা কিনা হচ্ছিল না। যখন কিনা শুধুমাত্র সঙ্গীতার কাছেই শুধুমাত্র ওয়ার্ক যাচ্ছিল, সঙ্গীতার যখন ইউটিলাইজেশন 100% হয়ে যাচ্ছিল, সঙ্গীতা তখন বলছিল ছেড়ে দাও আমাকে, আমি এর থেকে বেশি আর আমার কাছ দিয়ে এক্সপেকটেশন করা যাবে না। কিন্তু এদিকে অঙ্কনা 100% কেন 10%ও দেয়নি কাজে, কারণ অঙ্কনাকে কেউ কাজ ডিস্ট্রিবিউট করেই দেওয়া হয়নি, তাই না? তাহলে ওভারঅল কি হচ্ছে, ওভারঅল বেশি নাম্বার অফ রিকোয়েস্ট আসলে সঙ্গীতা হাত তুলে দিচ্ছে, বলছে আমি পারবো না। কিন্তু যখনই আমরা একজন কাউকে রাখলাম যে কিনা বলবে এই দেখো ঠিক আছে সঙ্গীতা তোমার কাছে 70% টাস্ক আছে, ঠিক আছে তোমার কাছ দিয়ে 20% টাস্ক অঙ্কনাকে দিয়ে দাও, তাহলে কি হলো, তুমি আরো টাস্ক নিতে পারবে, ইয়েস অর নো, একই না? তাহলে এই হলো ব্যাপার। তো আমাদের ইন্ডাস্ট্রিতেও লোড ব্যালেন্সার ইউজ করা হয়, এবং লোড ব্যালেন্সার গুলো বিভিন্ন ধরো এইভাবেই তোমাদের ট্রাফিক, ইনকামিং ট্রাফিক বা আউটগোয়িং ট্রাফিক গুলোকে হ্যান্ডেল করে, এবং প্রত্যেকটা সার্ভারের সিপিইউ ইউটিলাইজেশন গুলোকে চেক করে, প্রপারলি মনিটর করে, এবং দেখে যে কার ইউটিলাইজেশন কতটা হয়েছে, সেই অনুযায়ী ফার্দার টাস্ককে ডিস্ট্রিবিউট করে। বুঝতে পেরেছো তোমরা? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। মানে কোনো একটা রিকোয়েস্ট যখন তুমি পাঠাচ্ছ, সেই রিকোয়েস্টটা সমস্ত সার্ভারের কাছে অ্যাক্রস অল সার্ভার কি হয়ে যায়, ডিস্ট্রিবিউট হয়ে যায়, সিম্পলি ডিস্ট্রিবিউট হয়ে যায়, ঠিক আছে? কারণ তুমি একটা সাইট বানাচ্ছ, সেই সাইটটাতে ধরো ওয়েব ব্রাউজার, সেই সাইটটাতে ইমেজ আছে, ভিডিও চলছে, অনেক কিছু চলছে, সেটা যদি শুধুমাত্র একটা ডেডিকেটেড সার্ভারের কাছে করা দেওয়া হতো, এবং একটা ডেডিকেটেড সার্ভারের ইউটিলাইজেশন 100% হয়ে যেত, তাহলে যখন হিউজ নাম্বার অফ ইউজার রিকোয়েস্ট পাঠাচ্ছে ওই সার্ভারটাকে, ওই সার্ভারটা বসে যেত, তখন কিন্তু তোমার সাইট আনরিচেবল হয়ে যেত। তো তুমি এজ এ কাস্টমার কখনো চাইবে যে আমি ওই সাইটটা আমার জন্য আনরিচেবল হয়ে যাক? যারা রিল বানায় তারা যদি একদিন যদি ইনস্টাগ্রাম না চলে, মাথা খারাপ হয়ে যাবে তাদের, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। ব্যাপারটা এইরকম। আচ্ছা দেখাবি। এবার আমি ফেসবুক বলে যে সাইটটা আছে সেটাকে আমি 3বার পিং করলাম, 3টে আলাদা আলাদা টার্মিনাল থেকে। 3বারের ভেতরে দেখো দুবার আলাদা আলাদা আইপি এসছে, একবার 31 13.64/35 আর একবার 1557। যদি চেক করো যে এই আইপিটা আদৌ এর কিনা, এর জন্য একটা সাইট আছে যেটা বলে হুইজ লুকআপ, স্পেলিং ভুল লিখেছি আমি ওখানে আবার, বাহ। যাই হোক, দ্বিতীয় সাইটটা গেলে বেশি বেটার ছিল, এখানে ডাইরেক্ট অপশন ছিল হুইজ লুকআপ। আমরা এখানে গিয়ে আইপিটা পেস্ট করলাম, দেখা যায় আইপিটা কার। দেখো নো ডাউট ফেসবুকের আইপি এটা, দেখা যাচ্ছে। তো তো দুটোর ভেতরে প্রথম আইপিটা হচ্ছে ফেসবুকের, তাহলে দ্বিতীয় আইপিটা কার? দ্বিতীয় এই যে 157 এটা কার? এটা ফেসবুকের। আমি কিন্তু রিকোয়েস্ট করলাম facebook.com এ, আমি facebook.com এর পরে কিছু এক্সট্রা লিখিনি, না যে পোর্ট 80 বা পোর্ট সামথিং এরকম কিছু লিখিনি, সবার স্পেলিংও সেম। তারপরেও আমাকে ডিফারেন্ট আইপি কেন দেখাচ্ছে? রিজনটা এটাই, রিজন ফেসবুকের জন্য আলাদা রিজন আছে, কারণ ফেসবুকের ডেটা সেন্টার বা যেটা আমাকে কানেক্ট করছে ফেসবুকের সাথে, সেটা ডিফারেন্ট জায়গায় অবস্থিত আছে, তার জন্য আমার আইপি চেঞ্জ হচ্ছে, কখনো এটা এই আইপি দিয়ে যাচ্ছে, তো কখনো ওটা আইপি যাচ্ছে। তাছাড়াও সেখানে তো লোড ব্যালেন্সিং করা যায়, এখানে লোড আছে এখন এখানে না, এখন এই সার্ভারে পাঠিয়ে দাও, এখন এখানে লোড নেই এখন এখানে পাঠিয়ে দাও, এরকম করে আমাকে দ্বিতীয়বারের ভেতরে 3বার রিকোয়েস্ট করার পরে আমাকে দুটো আলাদা আলাদা সার্ভার অ্যাসাইন করা হয়েছিল, এবং দুটো আইপি প্রপারলি ফেসবুকে, ঠিক আছে? এবার আমরা নিজেদের জন্য লোড ব্যালেন্সার বানাবো। তো লোড ব্যালেন্সের জন্য আমরা কি ইউজ করব? লোড ব্যালেন্সের জন্য সবচেয়ে ফ্রি অ্যান্ড সবচেয়ে ভালো অপশন হচ্ছে আমার এনজিনিক্স, মোস্ট পপুলার। এনজিনিক্স এর পেড ভার্সন আছে হুইচ ইজ এনজিনিক্স প্লাস, যেটা ফেসবুক ইউজ করে থ্রু AWS। কেন? AWS এর সার্ভিস খুব ভালো, এবং ঠিকভাবে ম্যানেজ করতে হলে AWS বেস্ট, ঠিক আছে? এনজিনিক্স আছে যেটা কিনা ফ্রি, AWS এলাস্টিক আছে, অ্যাজিওর আছে, HA প্রক্সি আছে যেটা ফ্রি, তবে মোস্ট পপুলার এই দুটো। এটাতে অতটা কেউ তাকায় না নরমালি, ঠিক আছে? গুগলটারও না 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 না, আমি মাঝখানেটার কথা বলেছি না, গুগল ক্লাউড আমি দেখি না খুব একটা ইউজ করতে, কোনো আমি AWS থাকতে লোকে বলতে যায় না, তো আমরা এনজিনিক্স ইউজ করব। কেন এনজিনিক্স? প্রথমত ফ্রি, খুব ইজি টু সেট আপ, অনেক রিলায়েবল, ফাস্ট। তুমি অ্যাপাচে ইউজ করতে পারো, নো ডাউট। আমরা
অ্যাপাচেও ইউজ করতে পারি, অ্যাপাচে ওয়েব সার্ভার ইউজ করতে পারি লোড ব্যালেন্সিং এর জন্য, কিন্তু ওতে লিখতে অনেক বেশি হয়, সেই ক্ষেত্রে আমার এখানে লিখতে খুবই কম হয়। তো ইঞ্জিন যদি লোড ব্যালেন্সিং করতে চাই, এখানে অনেক কটা মেথড আছে। রাউন্ড রবিন অ্যালগোরিদমটি নিয়ে আমরা সবাই পরিচিত। তোর অ্যাকচুয়ালি বিভিন্ন ধরনের মেথড, অ্যালগোরিদম, অ্যালগরিদম বলতে গেলে রাউন্ড রবিন অ্যালগরিদম, এটা যে যে কিভাবে কোন অ্যালগোরিদম রিকোয়েস্ট গুলো ডিস্ট্রিবিউট হবে সেই একদম প্রসিডিউর গুলো এখানে বলা আছে। এখানে কি কি প্রসিডিউর আছে? রাউন্ড রবিন অ্যালগোরিদম, লিস্ট কানেকশন অ্যালগোরিদম, আইপি হ্যাশ, জেনেরিক হ্যাশ, লিস্ট টাইম, এই র্যান্ডম। এই দেখ, আজকে 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 এই কোডগুলো লিখছে, এই কোডগুলোর পেছনে তো কোনো লজিক আছে, তোরা আমাকে বলবি একদম। হ্যাঁ কি না? আছে তো? হ্যাঁ, হ্যাঁ স্যার, বাকিরা বল, আছে তো? হ্যাঁ স্যার। এই তোদের এই জন্যই কিন্তু তোদেরকে একটা সময় ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম পড়ানো হয়েছিল। হ্যাশিং পড়েছিলিস ডিএসএ তে? হ্যাশিং বলে কিছু, ইয়েস অর নো? হ্যাঁ হ্যাশিং স্যার, বলে কিছু পড়েছিলিস ডিএসএ তে? বাকিরা বল। হ্যাঁ স্যার। ডেটা স্ট্রাকচারের হ্যাশিং, সেই হ্যাশিং এর যে কনসেপ্ট, ওই এখানে আইপি হ্যাশিং এ ওই কনসেপ্টগুলোকেই অ্যাপ্লাই করা হয়, সেই বেসিসে ভেবে কোডিংটা লেখা হয়েছে। লিস্ট কানেকশন, অনেক ধরনের আমরা কিন্তু এরকম অ্যালগরিদম পড়ে এসেছি, যেগুলো অ্যাপ্লিকেশনে আজকে দেখতে পাচ্ছি হচ্ছে। তাহলে ওই সাবজেক্টগুলো যারা প্রপারলি শিখতে পেরেছে, তারাই কিন্তু এরকম কোডগুলো লিখতে পেরেছে, কোটি কোটি টাকা নিচ্ছে। সেই জায়গায় নিজেকে যেতে হলে তুই, হ্যাঁ, যে লোড ব্যালেন্সার বানাচ্ছে সেও যথেষ্ট ভালো জায়গায় যাবে, অবশ্যই ভালো পজিশন পাবে, ঠিক আছে, সেটা বড় ব্যাপার না। কিন্তু যে অ্যাকচুয়ালি লোড ব্যালেন্সারের জন্য কোড লিখছে, লোড ব্যালেন্সারকে কিভাবে কনফিগার করবে সেই অ্যালগরিদম লিখছে, সে আরো বড় মাথা। সেই জন্য তোকে অ্যালগরিদমও খুব ভালো স্ট্রং হতে হবে যদি বুঝতে হয়। আর যারা লোড ব্যালেন্সার কনফিগার করছে তাদেরকেও বুঝতে হতে পারে ট্রাবল শুটিং এর জন্য কোডটা কি, যদি সে নাই হ্যাঁ কোড হচ্ছে কি করে, তাই না? আর কখন কোথায় কোনটা ইউজ করো সেটাও নির্ভর করে। সেটাও নির্ভর করছে, সেটাও বুঝতে হলে তোকে এই প্রত্যেকটা কোডের মিনিং জানতে হবে এবং বুঝতে হবে ইউজ কেস গুলোকে। আচ্ছা বল, চল, তো তুই কোনটা দিয়ে করবি? রাউন্ড রবিন দিয়ে কর, একদম সবচেয়ে ইজি যেটা করবো। তো আমার কম্পিউটারে একদম হ্যাঁ, আমার কম্পিউটারে ইঞ্জিনিস ইনস্টল নেই, তো আমি সবকিছু শুরু থেকে করব। এবার বাকি কালির ইচ্ছা, জয়মা কালী। এবার কালি লিনাক্স যেহেতু ডেবিয়ান বেস, তো ডেবিয়ান বেস যে কোনো লিনাক্সে তোমাদের সেম সবকিছু হবে, ইনস্টলেশন থেকে শুরু করে সবকিছু, মানে তুমি উইন্ডোজেও সবকিছু করতে পারো। এবার যারা উইন্ডোজে তারা কি করে করবে? উইন্ডোজে একটা অপশন আছে উইচ ইজ কল্ড WSL, উইন্ডোজ সাবসিস্টেম ফর লিনাক্স। এটা তুমি যখন ভার্চুয়াল বক্স বা ভিএমওয়ার ইউজ করো, ওটার থেকে একটু বেটার। ওটা তোমাকে ইনস্টল করতে না, ডাইরেক্টলি তুমি উইন্ডোজে তুমি লিনাক্স রান করাতে পারবে। WSL নিয়ে সার্চ করবে, পেয়ে যাবে, এনি ভিডিও দেখবে, তোমাকে কনফিগারেশন শিখিয়ে দেবে, ওখান থেকে উবুন্টু ডাউনলোড করে তুমি ইঞ্জিনিস কনফিগার করতে পারো। ঠিক আছে, তো আমি ইঞ্জিনিস ইনস্টল করবো। আগে আমি দেখি ইঞ্জিনিস আছে কিনা। না, ইঞ্জিনিস নেই। ইঞ্জিনিস ইনস্টল করি। ইঞ্জিনিস ইনস্টল করার কোড হচ্ছে, আমার এখানে কালি বলে আমি ফাঁকিবাজি মানলাম, তো তোমরা পারবে না। তোমাদের বেলা কি হবে? সুডো এপিটি ইনস্টল ইঞ্জিনিক্স। যদি তোমাদের কাছে রুট অ্যাক্সেস থাকে তো সুডো দেওয়ার দরকার নেই। তো ইনস্টল হোক ততক্ষণ। আরে নিজের মেশিন থাকলে তো রুট অ্যাক্সেস আরামসে করতে পারবে। হ্যাঁ অবশ্যই, নিজের মেশিন থাকলে রুট অ্যাক্সেস আরামসে পেয়ে যাবে, আর যে হোস্ট করতে দেবে সেও রুট অ্যাক্সেস দিয়ে দেবে, সমস্যা কিছুই নেই। তবে রুট ইউজারটা যেটা RWT সেটা ডিসেবল করে দেওয়া সবসময় উচিত। কেন? ওই ইউজারটা যেহেতু কমন, সেই জন্য ওই ইউজার দিয়ে অনেকে লগ ইন করার চেষ্টা করে, অনেকে অ্যাটাক করে। তো ফায়ারওয়াল দিয়ে কত ব্লক করবেন, পাগল হয়ে যাবে। সেই জন্য রুট ইউজারটা ডিসেবল করে দেয় বেশি বেটার। ইঞ্জিন ইনস্টল করা হয়ে গেছে, সুডো সু করে দিই, একবার ইউজার নিয়ে নিই। আচ্ছা সৌমদীপ, তুই এগুলো শিখেছিলিস? লিনাক্স দিয়ে শিখেছিলিস? শিখিয়েছিল? না স্যার, একটাই শুধু সেমিনার করেছিল 2 ঘন্টার, ওরা শুধু বলেছিল জাস্ট। ওরা 2 ঘন্টায় কি বললো ভাই এত কিছু? এইগুলো না দেখা মানে স্যার কি বলবো, ওই সবই জিনিস বলেছিল, শিখিয়েছিল জাস্ট। যাই হোক, এবার এই জিনিসটা শিখতে পারলেই তো তুই লোড ব্যালেন্সার কিভাবে কনফিগার করে শিখে গেলি। এবার প্রতিটা কমেন্ট আমরা মন দিয়ে দেখবো, বুঝো যে প্রতিটা কমেন্ট কি করছে। আমি একটা হালকা করে প্লাস মেরে দিই। হ্যাঁ একটু বড় কর, ব্যাস ঠিক আছে, একেবারে পারফেক্ট। এখানে লিখে দিই সিস্টেম সিটিএল স্ট্যাটাস ইঞ্জিনিক্স, মানে ইঞ্জিনিক্সের স্ট্যাটাস কি। আমি যে টিপলাম, যেই লিখছে ডিসেবল, মানে এখনো চালু হয়নি, তো চালু করতে হবে। চালু করার জন্য কি, ভেরি স্মল স্টার্ট ইঞ্জিনিক্স। এবার আমি স্ট্যাটাসটা দিয়ে দেখি,
দেখো চালু হয়ে গেছে, অ্যাক্টিভ রানিং। তাও এখানে ডিসেবল বলছে কেন? এটা করার জন্য লিখতে হবে সিস্টেমসিটিএল এনেবল ইঞ্জিনিস। এনেবল করলে কি হবে? কেন করব? আমি করব না, বাট তোমরা কেন করবে? ভাবো ভিপিএসটা কোনোদিন বন্ধ হয়ে গেল বা বন্ধ করতে হলো, বন্ধ করার পর আবার তো চালু করবে, এবার চালু করার পর তুমি ভাবছো যে আমার ওয়েব সার্ভার চলে আছে, আমি বেশি রিল্যাক্স, কিন্তু অ্যাকচুয়ালি ওয়েব সার্ভার বন্ধ হয়ে গেছে। কেন? তুমি সেটাকে এনেবল করোনি। তো এনেবল করলে কি হবে? এটা অটো স্টার্ট হয়ে গেল। যেমন উইন্ডোজ খোলার পরে অনেকে হয় মাইক্রোসফটের যে এজ ব্রাউজারটা হয় ওটা অটোমেটিক ওপেন অটোমেটিক্যালি হয়ে খোলে, যায়। কারেক্ট কারেক্ট কারেক্ট, এক্স্যাক্টলি। আরো আরো অনেক কিছু যেমন এনিডেক্স যদি থাকে, আমার কম্পিউটার নেই, এনিডেক্সও অটোমেটিক চালু হয়ে যায়, সার্ভিসটা ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে, তেমনি এটাও ব্যাকগ্রাউন্ডে চলবে। হ্যাঁ স্যার, এনিডেক্স। এনিডেক্স আমি ইউজ করিনি, অটোমেটিক্যালি চলে যায়, আমি জানি না তাহলে। হ্যাঁ ওটা ব্যাকগ্রাউন্ডে চলে স্যার, ওটা আচ্ছা 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 পাই জায়গা। যাই হোক, আমার ইঞ্জিনিস চালু হয়ে গেছে। এবার আমার কাছে কটা কোড লেখা আছে, আহ আমি অন্য ট্যাবে যাব। এবার যেহেতু তোমরা যদি এখানে দেখো, এখানে আইপি আর আইপি ইউজ করা হয়েছে, আইপি ইউজ করা হয়েছে, তার মানে এখানে কিন্তু কোনো কোডের লোকেশন দেওয়া নেই। তুমি চাইলে দিতে পারো, লোড ব্যালেন্সিং এর অনেক মেথড হয়, তুমি চাইলে নিজের কোড দিতে পারো, কোনো আইপি বলতে পারো যে এই আইপি তে চলছে, ওই আইপি তে চলছে, এরকম করতে পারো। ঠিক আছে, আমার ক্ষেত্রে আমি আমার লোকালে আইপি তে করবো। ঠিক আছে, এবার আমার আমার আইপি গুলো হয়তো এরকম হবে না 127 বা লোকাল হোস্ট ইকুয়াল টু 8000, মানে আমি অন্য পোর্টে চালাবো। কেন? আমার অন্য মেশিন নেই যেখান থেকে আমি নিতে পারবো। ঠিক আছে, বাট তুমি এই আইপির সাথে অফকোর্স সাইডে কোলন দিয়ে 8000 বা 9000 তোমার পোর্ট মেনশন করতে পারো, কোনো সমস্যা নেই। আর এখানে ব্যাকআপ লেখা মানে মানে এই দুটো সার্ভার যদি কোনোদিন বন্ধ হয়ে যায় তখনই এ চলবে, তার আগে চলবে না, এটা বলে দিলাম। যাই হোক, আমার কটা কোড আছে, সিডি ডেস্কটপ, এলএস সিডি ডেমো। চলো, এবার আমি, অনেকের কোশ্চেন থাকে যে এটা এই যে সার্ভারটা তৈরি হবে সেটা আমি কোন ল্যাঙ্গুয়েজে করব? পাইথন আছে আমার কাছে, রাস্ট আছে আমার কাছে, নোড জেএস আছে, বা আমি আর কি রুবি ইউজ করছি, আমি গোলাইন ইউজ করছি, এটা আমি কোন ল্যাঙ্গুয়েজে করব? সো আমি যদি ওয়েব সার্ভার তো আমি যে কোনো এতে করতে পারি, তো এরকম কোনো স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ নেই। তাও আমি তোমাদের ডেমোর জন্য আমি 3টে ল্যাঙ্গুয়েজ সেট আপ করেছি, 3টের ভেতরে আমি 2টোকে দেখাবো, কেন সেম আমাকে যা তুই আছে। যে ব্যাক করে গিয়ে এখান থেকে লিখিস না, ছোট ছোট লাগছে। আচ্ছা আচ্ছা, আমি জুম করছি, দেখা যাচ্ছে? হ্যাঁ এবার দেখা যাচ্ছে, লেখ। ঠিক আছে, এবার আমি সবার প্রথমে আমি ইউজ করছি জ্যাঙ্গো। ঠিক আছে, এটা জ্যাঙ্গো সার্ভার পাইথন 3 manage.py রান সার্ভার 8000। তাহলে আমি এই সার্ভিসটাকে আমার আইপি তে 8000 পোর্টে চালাচ্ছি। তাহলে আমার প্রথম ওয়েব সার্ভারটা আমার 8000 এ চলছে। তাহলে আমি আর আইপি দেখে নিই, আমার আইপি কি, আইএফ কনফিগ, আমার আইপি হচ্ছে, আমার আইপি তে চালাচ্ছি। আমি চাইলে লোকাল হোস্টে চালাতে পারতাম, আমি লোকাল হোস্টেই চালাই না, অত কায়দা কিসের, লোকাল হোস্টেই চালাই, দরকার নেই। চলো লোকাল হোস্টে চালাই, দেখি সাকসেসফুলি রান হচ্ছে কিনা। তো এটা আমার প্রথম এমপ্লয়, যেটা হলো অঙ্কনা, অবশ্যই সঙ্গীতা ছিল। তো এটা প্রথম এমপ্লয়। দ্বিতীয় এমপ্লয়কে চালু করি, আবার সিডি। বড় কর, ভুলে যাচ্ছিস, বড় কর, দেখতে পাবে না কেউ কি লিখছিস। এবার অঙ্কনা জ্যাঙ্গো ইউজ করে, কিন্তু সঙ্গীতা নোড জেস ইউজ করে, ও নোড ভালোবাসে। নোড অ্যাপ ডট জেএস চালু হয়ে যা। তো নোড জেএস বাই ডিফল্ট 3000 পোর্টে চলে। এটাকে কনফিগার করার জন্য তুমি অ্যাপ ডট জেএসি কে চেঞ্জেস করতে পারো। তো আমি লোকাল হোস্ট, তাহলে হিসেবের মধ্যে যদি লোকাল হোস্ট 3000 লিখি, তাহলে আমার নোডের সার্ভার চালু হয়ে যাবে। দেখা যাক, ইয়েস, মেড উইথ এক্সপ্রেস জেএস রানিং বাই সঙ্গীতা। তাহলে আমার এই যে এমপ্লয়টা আছে সেটা হলো সঙ্গীতা। এমপ্লয় বলছি বলে কেউ খারাপ কিছু মনে করো না, বন্ধু হিসেবে বললাম। আরে ইয়ার, তাহলে আমার দুটো সার্ভার এখানে ইজিলি রান করছে। কিন্তু যদি তোমরা ভালোভাবে দেখো, একটা 8000 কোটে, একটা 3000 কোটে, তোমাদের যদি কোনো সাইট চলে তোমরা কিরকম ভাবে দেবে যে facebook.8000, এবার 8000 না চলে 3000 এ যায়, 3000 না হলে 2000 এ যায়, এরকম তো কেউ করবে না। অফকোর্স সবাই একটা একটা স্পেসিফিক জায়গা থেকে অ্যাক্সেস করতে চাইবে। এবার আমরা আমাকে করতে হয় ভাই, আমাকে কিছু কিছু ক্ষেত্রে করতে হয় লোকাল হোস্ট লিখে। জানি, আমার নাম আমাকে ডেলি করতে হয়, কি বলবো, বিরক্ত লাগে বারবার 8000 3000 লেখা। যাই হোক,
এবার আমরা একটা লোকেশন যাব, যেই লোকেশনটা প্রতিটা কম্পিউটারের জন্য সেম হবে। অফকোর্স ডেবিয়ান বেস লিনাক্সের জন্য, বাকিগুলোর জন্য আমি জানি না। ইসিটি ইঞ্জিনিক্স সাইট অ্যাভেলেবেল, সরি একটু পেছনে যাই, এখানে দেখো দুটো আছে, একটা সাইট অ্যাভেলেবেল, সরি সাইট অ্যাভেলেবেল আর সাইট এনেবেল। দুটোর মধ্যে ডিফারেন্স কি? দুটোর মধ্যে ডিফারেন্স হলো সাইট অ্যাভেলেবেলে তুমি তোমার যে কটা সাইডের কনফিগারেশন তুমি লিখতে পারো, কোনো সমস্যা নেই, তুমি তাতে ভুল থাক ঠিক থাক কেউ দেখছে না। কিন্তু যখন তুমি সেই ফাইলগুলো সাইট অ্যাভেলেবেল থেকে সাইট এনেবেলে মুভ করবে, তখন সেই সাইটগুলো রানিং হতে শুরু করবে। এটার লাভ কি? এটার লাভ হলো, ভাবো কাল তোমার কোনো একটা ফাইল, কোনো একটা সার্ভিস তুমি রান করতে চাইছো না, সেটা তুমি এনেবেল থেকে রিমুভ করে দিলে, সেটা সরে গেল, কিন্তু তুমি কি সেটা আবার লিখবে? নিশ্চয়ই না। সেটা সাইট অ্যাভেলেবেলে লেখা থাকবে, তুমি অ্যাভেলেবেল থেকে আবার কপি করে ওখানে পেস্ট করে দেবে, আবার ওটা চলতে শুরু করবে। এবার কপি পেস্টের জন্য সিলেক্ট করে কপি করতে হবে না, তার জন্য স্মল কমান্ড আছে, সেটা রান করলেই তোমার কপি হয়ে যাবে। এবং কপিটা এমন ভাবে হবে, তোমার সিম্বলিক লিঙ্ক ক্রিয়েট হবে, মানে তুমি যদি সাইট অ্যাভেলেবেল ওই ফাইলে কোনো চেঞ্জেস করো, সেই সেম চেঞ্জেসটা সাইট এনেবেলেও রিফ্লেক্ট করবে। ঠিক আছে, তাই বারবার কপি পেস্ট কপি পেস্ট কপি পেস্ট ওরকম করার দরকার নেই। ঠিক আছে, আমরা সবই নিয়ে দেখবো। তাহলে আমরা সাইট অ্যাভেলেবেলে যাব, সাইট অ্যাভেলেবেল। তার আগে দেখি আমাদের ইঞ্জিনিক্স বাবু রান করছে কিনা। আমার আইপি কি ছিল রে ভাই, আমার আইপি ভুলে গেছি, আইএফ কনফিগ, আমার আইপি হলো এটা। দেখা যাক, যদি ইঞ্জিনিক্স রান করে একটা সুন্দর দেখে ছবি দেবে আমাদের। সুন্দর ভাবে ছবি দিচ্ছে, ওয়েলকাম টু ইঞ্জিনিক্স। তার মানে আমাদের ইঞ্জিনিক্স আমাদের আইপি তে খুব ভালোভাবে চলছে। হ্যাঁ, কম্পিউটারটা হ্যাং করছে, যাই হোক আমার সাইটটা ইঞ্জিনিক্সে খুব ভালোভাবে চলছে, সবাই দেখতে পাচ্ছ? হ্যালো, আরে আমি তো দেখতে পাচ্ছি, বাকি রেসপন্স কর রে একটু। হ্যাঁ দেখা যাচ্ছে। সব কি হ্যাঁ, মাথার very- উপর দিয়ে যাচ্ছে? সত্যিকারে বলবি তো জিনিসগুলো একটু ফ্র্যাঙ্কলি বল, মাথার উপর দিয়ে হ্যাঁ যাচ্ছে? স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে। স্যার ওই যে লিনাক্স ইনস্টল মানে লিনাক্সে করছে তো ওই জন্য মানে অসুবিধা হচ্ছে, মানে বুঝতে পারছি না যে তোমরা ডাব্লিউএসএল ট্রাই করতে পারো, ডাব্লিউএসএল ইউটিউবে দেখো, আজই দেখো, ট্রাই করো, তাহলে তোমার উইন্ডোজে গিয়েও লিনাক্স ইউজ করতে পারবে। এন্ড একটা ভার্চুয়াল বক্স এন্ড ভিএমওয়্যার থেকে অনেক বেটার। আমি ইউজ করি। ঠিক আছে, যদি এখন থেকে সমস্যা হয় আমি কি উইন্ডোজে কনফিগার করে দেখাবো, আমার উইন্ডোজে ডাব্লিউএসএল ইনস্টল করা আছে। দেখো এখানে ডিফল্ট বলে একটা ফাইল ক্রিয়েট করা আছে। সাইট এনেবেলও যদি যাও, সাইট এনেবেল আমি করে গেলাম, এলএস সাইট এনেবেলও যদি যাও, সেখানেও ডিফল্ট বলে একটা ফাইল আছে। আমি যদি সেখান থেকে ডিফল্ট বলে সাইট ফাইলটা উড়িয়ে দিই, তাহলে আমার এটা চলবে না, আশা করা যেতে পারে চলবে না, চললেও বাকি। চলো সরিয়ে দিলাম। এবার আমি কোড লিখবো, সিডি সাইট অ্যাভেলেবেল। চলো, আমি ন্যানো কি, ন্যানো একটা লিনাক্সে একটা কোড, টার্মিনালে কোড এডিট করার ফাংশন। আমি চাইলে এটা ভিএস কোড দিয়েও করতে পারি, ডিফারেন্সটা খুব একটা কিছু আসবে না। আমি ন্যানো দিয়ে করছি কেন, অভ্যস্ত। ঠিক আছে, তোমরা অন্য কোনো টেক্সট এডিটর ইউজ করতে পারো। ন্যানো, এবার ফাইলের নাম তোমরা যা খুশি তাই রাখতে পারো, নিজের নামও রাখতে পারো, facebook.com-ও রাখতে পারো, তোমার নামের উপর, কিন্তু এমন নামবে যাতে সেটা রিলেটেবল হয়। এই নয় যে আমি হোস্ট করছি তাহলে যা একটা লিখে দিলাম। হ্যাঁ যা তা লিখে দিলাম, তাহলে তুমি নিজে কনফিউজ যে এটা কিসের জন্য ছিল, কিছু আর কোড দেখে সহজে বুঝতে পারবে না যেটা কিসের জন্য ছিল, কনফিউশন ক্রিয়েট হবে। তাই আমি যেহেতু একটা সাইট তৈরি করতে আমি শুভ বলে লিখলাম, সাইডে লাস্টে .com দিলাম, না দিলেও চলবে, শুভ.com। এবার সবার প্রথমে এখানে অনেক কিছু দেওয়া আছে, আমরা এইগুলো ফলো করবো। আমি যদি এখানে স্পেলিংটা নেবো, কেন স্পেলিং তো খুব ভালো। আপস্ট্রিম, আমি একটা আপস্ট্রিমের নাম দিলাম শুভ। শুভ দিয়ে আমার যেগুলো সার্ভার তাদেরকে আমি নাম লিখে দিলাম, এসিআর ভিআর সার্ভার। আমার প্রথম সার্ভারের নাম কি, লোকাল হোস্ট 8000। দ্বিতীয় সার্ভার কত ছিল আমার, লোকাল হোস্ট 3000 এক্সপ্রেস জেএস। এটাকে আমরা লোকালে হোস্ট করার পর তারপর আমরা ওভার দ্য ইন্টারনেট হোস্ট করবো, যাতে তোমরাও ইউজ করতে পারো। অ্যাটলিস্ট চেষ্টা করবো, দেখা যাক আমার সিপিইউ আমার কতটা সঙ্গী দেয়। গন্ডগোল হয়ে গেল, এটা এখানে হবে, দেখে নি। ঠিক আছে, আপস্ট্রিম হয়ে গেছে। এবার আমরা সার্ভার লিখবো, সার্ভার। এবার বাই ডিফল্ট লিসেন
পোর্ট নাম্বার 83 লিসেন হয়, LISTEN। লিসেন মানে ঠিক লিখেছি তো? আমি হালকা নার্ভাস আছি। LISTEN, আমাকে দেখা। LISTN, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। আমার ভয় নাই। যাই হোক, এবার LOCA লোকেশন, লোকেশন স্ল্যাশ দিলাম। তার মানে লোকেশন স্ল্যাশ দিলাম কেন? যাতে সে আমার আইপিটা লিখে তাকে আর কিছু লিখতে না হয়। এবার আমি যদি চাই আইপিটা লিখে তাকে /facebook.com লিখতে হবে, তখন আমি এখানে /facebook.com লিখবো। আমি সেগুলো লিখছি না, ঠিক আছে? এবার আমি একটা ছোট্ট একটা লেখা লিখবো, এই এরকম করছে, PROXY প্রক্সি আন্ডারস্কোর পাস, ঠিক আছে? যেমন তোমাদের এখানে দেয়া আছে, কি চাই দেখো এখানে দেয়া আছে, জাস্ট আরামসে দেখে নাও, প্রক্সি পাস এইচটিটিপি, এটা যার নাম হবে এইচটিটিপি। এবার একটা জিনিস মনে রাখবে, যে এই যেগুলো এই জিনিসটা যেটা রিকোয়েস্ট পাঠাবে সেটা যেন তোমাদের কোডে অ্যালাউ থাকে। অনেক কোডে কি হয় যে ডোমেইন স্পেসিফাই করা থাকে, তাহলে কি হয় ওটা সিকিউরিটি রিজনের জন্য, যাতে অন্য ডোমেইন থেকে রিকোয়েস্টটা ওর ভেতরে না ঢোকে, ঠিক আছে? তো এটা সবসময় অ্যালাউ করে রাখবে, যে যেটা তুমি দিচ্ছ অ্যালাউ এইচটিটিপি। ভাই এরকম করিস নি। এইচটিটিপি শুভ হয়ে গেছে, কাজ শেষ, আমাদের কাজ শেষ। আমাদের কিছু এবার আমাদের ln-s আমাদের সিম্বলিক লিঙ্ক ক্রিয়েট করতে হবে। ইসিটি nginx সাইট অ্যাভেলেবেল, ফাইলের নাম ছিল শুভ, কোথায় যাবে? ইসিটি nginx সাইট এনেবেল এ যাবে, চলে গেল। এবার আমরা যদি ls করি ইসিটি nginx সাইট এনেবেল এ দেখি, দেখো শুভ.com টা ওখানে চলে গেছে। এবার আমি যদি হালকা করে রিফ্রেশ মারবো, nginx-s রিলোড, দেখা যাক কোনো এরর আসে কিনা। কি বলছে? আননোন ডাইরেক্টিভ প্রক্সি পাস, PROXY, বানান ভুল লিখলাম, PROXY PA বানান এত ভালো বলবো, এত ভালো বানান লিখি আমি। এখানে কোলন হওয়ার কথা ছিল না, আর এখানেও কোলন হওয়ার কথা ছিল না, ডবল স্ল্যাশ হবে। হ্যাঁ, না ইটস ফাইন, তাই বলি। হ্যাঁ, সিঙ্গেল প্রসেসটাকে। এবার তোমরা তো বলতে পারো যে তুমি তো সাইড এনেবেলে এডিট করলে, সরি অ্যাভেলেবেল এডিট করলে, এনেবেলে তো করলে না, এনেবেলটাই তুমি এবার যদি তুমি এনেবেলে গিয়ে দেখো ক্যাট ইসিটি nginx সাইট এনেবেল শুভ.com, দেখো মানে অটোমেটিক এডিট হয়ে গেছে। কেন? আমি এই যে সিম্বলিক লিঙ্ক ক্রিয়েট করলাম, ln_s দিয়ে সিম্বলিক লিঙ্ক কি হয়, আমরা একটা ফাইলের একটা পুরো ডুপ্লিকেট ক্লোন বানাতে পারি, আর এই ফাইলে যা যা চেঞ্জেস হবে সেইগুলো ওখানে গিয়ে রিফ্লেক্ট হবে, ঠিক আছে? এবার আমি গিয়ে আমার ওয়েলকাম টু nginx থেকে এবার ধাক্কা মারি, টাটা। এবার একটা এরর আসছে, এটা আমাদের সাইট থেকে দিচ্ছে, যেটা আমি বললাম যে আমার এই দেখো শুভটা অ্যালাউ করা নেই, আমার জ্যাঙ্গো অ্যালাউ করছে না। যে কে ভাই এটা? শুভ তো আমার কথা ছিল না, তাহলে আমাকে জ্যাঙ্গোকে বোঝাতে হবে যে ভাই অ্যালাউ করে দে, মাথা খাসিনি। DCD কটা বুটে আছে আমি, ডেস্কটপ, ডেস্কটপ সিডি ডেমো, এলএস কোথায় গেল, এএনকে, দেখা যাক ক্যাট। আমি জাস্ট এটা বোঝার দরকার নেই, এটা আমি জ্যাঙ্গোতে কনফিগারেশন করছি, এএনকে setting.py, দেখা যাক। আমি এখানে অ্যালাউ করে দিই, অ্যালাউ হোস্ট গিয়ে অ্যালাউ করে দিই, অ্যালাউ করে দিলাম, চলো। রানিং বাই সঙ্গীতা, আর আবার রিফ্রেশ করি, রিফ্রেশ, এই দেখো মাঝখানে কিছু অঙ্কনা এলো, রিফ্রেশ অঙ্কনা, রিফ্রেশ অঙ্কনা, রিফ্রেশ সঙ্গীতা, রিফ্রেশ করতে থাকো। তোমরা যদি ভালো করে দেখো আমি কি করছি, আমি জুম না করে দেখাচ্ছি, দেখা যাচ্ছে? হ্যাঁ, কাকে দেখাচ্ছে, কার দ্বারা রানিং হচ্ছে? সঙ্গীতা কি ছিল? নোট.js, তার মানে আমাদের সার্ভারটা এখন নোট.js এ চলছে। রিফ্রেশ কিছুক্ষণের জন্য অঙ্কন এসেছিল, অঙ্কন এসছে, আবার এসছে। তাহলে ও দেখছে যে সঙ্গীতা কি এখন লোড নেওয়ার জন্য মানে যোগ্য, মানে নিতে পারবে কিনা।
কেন? যেহেতু আমি প্রথমে সঙ্গীতার নাম দিয়েছি, তো সুডো ক্যাট ইসিপি ইঞ্জিনিয়ারিং সাইট অ্যাভেলেবেল sudo.com। দেখো সবার প্রথমে পোর্ট 8000 দিয়েছি। পোর্ট 8000 মানে কি? পোর্ট 8000 কি চলছে? অঙ্কনা চলছে। তাহলে দেখছো অঙ্কনা লোড নিতে পারবে কিনা। অঙ্কনা বিজি থাকলে অঙ্কনা ছেড়ে নোটকে দিচ্ছে, অঙ্কনাকে ছেড়ে নোটকে দিচ্ছে, অঙ্কনা নোট, অঙ্কনা নোট। তাহলে এরকম করে লোড ব্যালেন্সার কাজ করে। এবার এটা আমরা একটু উপরে হোস্ট করার চেষ্টা করি, দেখা যাক। আমরা এটাকে হোস্ট করব। সিডি ডাউনলোড, ফাইলজিলা, শুভ হোস্ট, ইউআরএল, আমার আইপি, নো পোর্ট, আমার আইপি আর পোর্ট নাম্বার 80। আই থিঙ্ক সুডো পারমিশন দরকার হতে পারে, দেখা যাক কতটা হোস্ট হয় কিনা। চলো হোস্ট হয়ে গেছে। এই আইপিটা নিয়ে আবার ট্রাই করে দিয়েছে, আমি ওভার দ্য ইন্টারনেট ইউজ করতে পারছি না। তারপরে এই আইপিটা আমরা তোমাকে দেবো। চলছে। এবার এই আইপিটা তোমরা এবার ট্রাই করে দেখো যে তোমাদের ভাগ্যে কে পড়ছে। আমার ভাগ্যে অঙ্কনা পড়েছে। এবার সঙ্গীতা পড়লো। কমেন্ট বক্সে দিচ্ছি। কমেন্ট বক্স কোথায়? এটা কিন্তু কিছুক্ষণের জন্য ভ্যালিড থাকবে, তারপরে আমি এটা বন্ধ করে দেবো। সবাই ঢোকো, সবাই ঢুকে শেয়ার করে যে কার কাছে কি গেছে। ভাই আমি অঙ্কনা পেয়েছি ভাই। তারপরে কেন, যেহেতু অঙ্কনায় কেন বাইডিভার পেয়েছে, কেন অঙ্কনার নাম প্রথমে ছিল। অঙ্কনা যদি ফ্রি থাকে, লোকাল হোস্ট 8000টা অঙ্কনা ছিল ফার্স্ট। হ্যাঁ লোকাল হোস্ট 8000 না অঙ্ক ছিল। যদি সঙ্গীতাকে রাখতাম তাহলে সঙ্গীতাকে প্রায়োরিটি বেশি দিত। আমি ওয়েব সার্ভার আগে বেশি প্রায়োরিটি দিচ্ছি। আর কে কি পেলো? বাকি সব অন করেছিলে নাকি? হ্যালো, কার কি এসেছে একটু বল। আমি সঙ্গীতা পেয়েছি। চলো সঙ্গীতা কি পেলে বলো। প্র্যাকটিক্যালি বুঝতে পারলি তো একটা লোড ব্যালেন্সার যে ডেভেলপ করা হয়েছে। সঙ্গীতা কি পেলে? কোড মোড করেছে আমি আমারটাই পেয়েছি। চলো তুমি তোমার, তাহলে তুই ট্রিট দে আমাদেরকে। তোমার নাম তুমি পেলে। এবার আমি ওই ওয়েব সার্ভারটা আরেকবার চেষ্টা করে দেখবো, যেটা প্রক্সিটা দেখাচ্ছিলাম। হ্যাঁ স্যার আমার কিছুই আসছে না। আমি বন্ধ করে দিয়েছি, আমি এক্ষুনি বন্ধ করে দিয়েছি। আর চলবে না ওটা। এবার লাস্ট টাইম আমি ওই প্রক্সিটা একবার চেষ্টা করে দেখবো, সবকিছু পিডিএফ সবকিছু বন্ধ করে, যাতে তোমাদের দেখাতে পারি। পিডিএফটা বন্ধ করে দিই। পিডিএফটা দিবি কিন্তু ইসেতে। হ্যাঁ অফকোর্স পিডিএফটা তো দেবো। আমার তখন সিপিইউ লোড টানতে পারছিল না। এই কন্টিনিউয়াস স্ট্রিম চলছে, তারপরে এইটাই দেবো। আবার হাই কিন্তু খুব ইন্টারেস্টিং জিনিস, বাকিদের বলছিস। হ্যাঁ করছিস ভাই? হ্যাঁ বাপসুটকে অ্যাজ এ প্রক্সি ইউজ করছি। কেন লোকাল এর থেকে ভালো দেখানোর মতো প্রক্সি আর আমার মনে হয় লোকাল আর কিছু আমার আছে। ভালো তার দিও, ভালো কর। লোকাল হোস্ট 8000। এবার আমি এর অ্যাডমিন প্যানেলে যাব। অ্যাডমিন জ্যাঙ্গো সেশন, নো সাচ টেবিল। বোকা ছেলে, আমি এত বোকা আমি জানতাম। পাইথন 3 manage.py migrate চলো মাইগ্রেট হয়ে গেছে। রান সার্ভার, চলো আমি এখানে প্রক্সি অন করি। বাপশুট আবার প্রক্সি অন করলাম। এখান থেকে প্রক্সি থেকে ইন্টারসেপ্ট অন করলাম। এবার আমি এখানে একটা পাসওয়ার্ড আমরা ইন্টারনেটে দিতে পারি। হ্যাঁ আজকে ভিডিওটা ইন্টারনেটে দিতে পারি। বাকিদের কি অবজেকশন নেই তো কারোর? আপনার ইচ্ছে। শুভদীপ, না আমি বাকিদেরকে জিজ্ঞাসা করছি, অবজেকশন নেই তো? আমি না স্যার লগ ইন করলাম। এখানে বারবার চলে আসছিস কেন ভাই? যাই হোক, আমি ওখানে ইউজার, আমি জানি না কেন বারবার ট্যাব চেঞ্জ হচ্ছে। আমি এখানে ইউজার নেম কি দিয়েছিলাম? শুভ। আর পাসওয়ার্ড আমি বলবো না, পাসওয়ার্ড তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। ও সরি, জুম করিনি। আচ্ছা আপনারা একটু চেষ্টা করুন জুম করতে। কেন আমার এখান থেকে বাক্সতে জুম হচ্ছে না। দেখানোর দরকার নেই, তুই দেখা যাচ্ছে কি এখানে? এখানে কোনো জুম করা নেই। দিয়ে কিছু একটা লেখা আছে, বাদ দে, ওটা না দেখলেও চলবে। পাসওয়ার্ড আছে এইটুকুনি জানলেই হবে। ও বাড়িতে যখন করবে ওরা সব দেখে যাবে। হ্যাঁ দেখা যাচ্ছে।
এই দেখো এখানে ইউজার নেম পাসওয়ার্ডটা দেখায়, তোমরা অন্য কোনো পাসওয়ার্ড বলো, আমি সেটাও ট্রাই করছি, সেটাও এখানে দেখাবে। তার মানে প্রক্সিটা যদি আমার সাথে বিট্রে করে তার ফলাফল কতটা ভয়ঙ্কর হতে পারে বুঝতে পারছো? সে প্রপারলি আমার পাসওয়ার্ড ইউজার নেম পাসওয়ার্ড দেখতে পাচ্ছে, তাহলে সে তো লগ ইনও করতে পারবে। তুমি যে প্রক্সি ইউজ করছো তার পেছনে এরকম কিছু বসানো নেই, তার কি গ্যারেন্টি? তাহলে কি প্রক্সি করবো না? হ্যাঁ অবশ্যই করবো, কিন্তু ভেরিফাইড ভ্যালিড। সবসময় সাইবার যদি সেফ থাকতে চাও কোনোদিন আনভ্যালিড জিনিসে ট্রাস্ট করবে না, ঠিক আছে? আনভ্যালিড জিনিসে ট্রাস্ট করবো না, তবেই আমি সেফ থাকবো। যখনই আমি আনভ্যালিড জিনিসে ট্রাস্ট করব তখনই আমার সর্বনাশ হবে। তাহলে আমি কিরম ধরনের প্রক্সি, যে প্রক্সি আমাকে এনক্রিপশন দেবে, কিরম এনক্রিপশন, যেমন আমার ভিপিএস দিচ্ছে, সরি ভিপিএন দিচ্ছে, যেমন আমার ক্লায়েন্ট থেকে যখন ডেটা যাচ্ছে সেটাকে এনক্রিপ্ট করে দিচ্ছে। এখানে এনক্রিপ্ট হচ্ছে না, এখানে ডাইরেক্টলি পুরো র টেক্সট থাকছে। যদিও বাকশুট কেউ বসিয়ে রাখবে না, বাকশুট বসিয়ে রাখলে আমরা ধরে নেবো, কেন একটু হালকা লেটেন্সি ফিল হবে, ঠিক আছে? আর এরকম পুরো হয়তো ফাঁকা থাকলো না, আরো হয়তো অনেক কিছু থাকলো, হয়তো সেশন টোকেন পেয়ে গেল, ঠিক আছে? আজকাল আমার কম্পিউটার ইস্যু করছে বলে, নলে সেশন টোকেন কিভাবে ক্যাপচার করতে সেটাও দেখাতাম আমি। আর এখান থেকে সেশন টোকেন আমি পেয়েও যাবো যদি আমি ইউজার ক্রিয়েট করি। আমি দেখাই, চলো চলো দেখাবো স্যার, হ্যাঁ দেখা। চলো একটা ইউজার তৈরি করি। আর দাদা তোরা কি নিতে পারছিস মাথাতে? তবেই দেখাবে, নালে ছেড়ে দেবে। পরিষ্কার করে বল। এমনি মজা লাগছে দেখে এরকম নাচ, আদৌ কি পারবি তোরা নিজেরা পরবর্তীকালে করতে এই অবধি? নালে এখানেই অনেক কিছুই দেখানো যায়, কিন্তু নিতে পারছিস কি? লাস্টে ওখানে যে মাইগ্রেট হলো ওখানটায় কি হলো বুঝলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা জ্যাঙ্গোর একটা কমান্ড। জ্যাঙ্গো ওই কমান্ডের মাধ্যমে কি হয়, জ্যাঙ্গো ডেটাবেস তৈরি করে। ওখানে আমাকে প্রথমে এরর দিল যে সেশন টোকেন নেই, তুমি লগইন কেন করতে যাচ্ছ? তুই আগে সেশন টোকেন মানে সেশন রাখার জন্য টেবিল নেই, আর তুমি লগইন করতে যাচ্ছ? গল্প হচ্ছে। ওর রেগে গেছিল আমার ওপর, মানে অঙ্কনা, যেহেতু এটা অঙ্কনার প্রজেক্ট, রেগে গেছিল যে কেন সেশন টোকেন নেই আর লগইন করার চেষ্টা করছে, আগে বানাও। তো আমি মাইগ্রেট করলাম ওর নিজের ডেটাবেস, সেশন টোকেন, মানে যা যা ওর দরকার। আমি যদি দেখাই তো আমি 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 এই জায়গাটা ভিএস করে খুলছি কোড, তাহলে তোমাকে আরো ভালোভাবে দেখাতে পারবো যে ও কি তৈরি করেছে। ভাই ক্যাশ খাবি না ব্যাস, আর যাই করিস। দেখছো বান্টির সাউন্ড স্লো হয়ে গেছে। যাই হোক, এই দেখো একটা ডেটাবেস তৈরি করলো যেটাকে আমরা ডিবি এসকিউএলাইট বলি। এটা জ্যাঙ্গো বাই ডিফল্ট ইউজ করে। আমার এখানে এক্সটেনশন লাগবে একটা এসকিউএলাইট খোলার জন্য। এসকিউএলাইট, দেখি এসকিউএলাইট ভিউয়ার কিছু আছে কিনা। আমি এটাই ইউজ করি, এটা ইনস্টল করে নিই, তাহলে আমি ও আর টানতে পারবে না ওরা। হ্যাঁ মাইগ্রেট ব্যাপারটা দেখা ছাড় আজকে, পরের দিন আবার বাকি টপিকগুলো আলোচনা করব। অড ইউজার, এই দেখো এই টেবিলগুলো বানালো, অড গ্রুপ, অড পারমিশন, অড ইউজার, অড পারমিশন, কোন ইউজারে কি কি পারমিশন দেবো, নিজের মতো টেবিল বানিয়ে নিল। এটাই হচ্ছে জ্যাঙ্গো ব্যাপার। এবার জ্যাঙ্গো বাই ডিফল্ট এসকিউএলাইট তাকে আমরা চেঞ্জেস করতে পারবো। আর জ্যাঙ্গোতেই আমাদের ইনস্টাগ্রাম চলে, পিও ইনস্টাগ্রাম। তো বুঝতেই পারছো ফ্রেমওয়ার্কটা কতটা পাওয়ারফুল, আন্ডারএস্টিমেট করা উচিত না। আর সেশন টোকেনটা দেখাচ্ছি না কেন, স্যার বন্ধ করে দিতে বলছে। না ওরা দিতে পারবে না ভাই, আমি বুঝতে পেরেছি। স্যার দিতে পারবি? আমি বন্ধ করে দিয়েছি। ঠিক আছে স্যার, পরের দিন। পরের দিন না, তোরা আগে একটুখানি একটা লোড ব্যালেন্সার বাড়িতে ট্রাই কর বানানো, এনজিনিক্স দিয়ে দেখ, অ্যাট লিস্ট চেষ্টা কর, ঠিক আছে? একটা কালি লিনাক্স কর ইউজ, বা তুই যদি চাস একটা ভিএম নামিয়ে নে। তোরা আমি সাজেস্ট করি উবুন্টুতে করলে বেশি বেটার হবে, অন্তত হালকা ফিল হবে, কারণ অনেকের তো ভালো প্রসেসর নেই এখানে। আই হোপ যদি থাকা তো খুবই ভালো। বলছি তোর করতে পারিস, ভিএম ইনস্টল করে নিতে পারিস, যেমন আমি ইউজ করি, ঠিক আছে? তো ভার্চুয়াল বক্স বানাতে, ভার্চুয়াল বক্সের মধ্যে কালি লিনাক্স নামেও ওই এনজিনিক্স দিয়ে ট্রাই কর। অ্যাট লিস্ট এগুলো প্র্যাকটিক্যাল না করলে কিন্তু হবে না এটা, ঠিক আছে? এটা একদিনের ব্যাপার না, বা স্টেপ দেখে দেখে করে দিচ্ছে এরকম ব্যাপার না। প্রত্যেক দিন হাতে করতেছে বলে ওর অভ্যাস হয়ে গেছে। এই যে ফটাফট করে লিখছে, এটা কিন্তু একদিনের ব্যাপার নয়। তোরাও যদি এরকম করতে চাস তবে কিন্তু তোদেরকে প্র্যাকটিস করতে হবে। ছোট ছোট করে স্টেপ ওয়াইজ স্টার্ট কর অ্যাটলিস্ট, তাহলে তোদের বেটার হবে। এখানেই এটাই বলার ছিল। আর এমনি সাবজেক্টে দেখ, বলার টুকুনি, পরীক্ষার ব্যাপার টুকুনি, লেখা তো এইটুকুনি যেটুকুনি কিনা পিপিটিতে ছিল। হ্যাঁ একদম। ভিপিএন কাকে বলে বা ভিপিএন এ কি, ওই কথাটা দু চারটে তোরা লিখে আসতে পারবি। কিন্তু আজকে যে জিনিসগুলো দেখলি সেটা একটা লাইফ টাইম তোরা এক্সপিরিয়েন্স করলি, যেটা কিনা কলেজও প্রোভাইড করবে না তোদের। করেছে বল? শুভদীপ নিজের চেষ্টায় শিখেছে, সেটা আলাদা ব্যাপার। বাকি এমনি কলেজ থেকে গিয়ে করিয়েছে বল? হ্যাঁ না। এর জন্য সবাই একবার মানে খুব লাউডলি থ্যাঙ্কস বলো শুভদীপ সরকারকে। ভাই ও এটা করিয়েছে, কারণ আমার
সাপোর্ট করতো না মেশিনে এত কিছু, ওরই মেশিনের অবস্থা এরকম, ঠিক আছে, এবং ও খুব ভালোভাবে এটা দেখিয়েছে, এই জন্য ওকে সবাই মিলে একবার থ্যাঙ্কস বলে দাও তোমরা। না এখন অনেক কিছু মিস গেছে, আমার টরটা দেখানোর কথা ছিল, 10টা বেজে গেছে আর টরটা দেখাচ্ছি না, যদি না, সবাই রাজি থাকে তো একটু টরটা বেশি দেখাবো। বেশি বেশি চাপ নিয়ে ফেলছে তোর মেশিনটা, বুঝলি? না না আমি সব বন্ধ করে দিয়েছি, এবার যদি কেউ বলে যে টর দেখবো কিভাবে টর দিয়ে টর প্রক্সিটা কতটা সেফ কিভাবে ইউজ না করতে পারি তাহলে এইটুকুনি দেখাতে ওদেরকে পারি। একটু ছেড়ে দে এক্সপ্লোর করার জন্য, টরবক্সিটা ওরাই দেখুক নিজে, ঠিক এদিকে আমি আছে, ঘাটুক, ওরা দেখুক ওরা কতটা। তুই তবে পরবর্তীতে টর ওদেরকে পড়ানোর মাঝে কাউন্টার করবি যে তোরা তোরা যদি বন্ধু, তোরা যদি দেখে থাকিস বলতো কি দেখলি, ঠিক আছে? তোকে তবে হেল্প করে টরটা দিলাম। ভেবে শুনে সবাই ইউজ করবে, একটু বিপজ্জনক জায়গায়, তবে যতটা ইউটিউবে বলে ততটা নয় কিন্তু, বলে দিলাম যে ঢুকলেই পুলিশ টানতে টানতে নিয়ে চলে যাবে মারবে ধরে, ওরকম কিছুই নয়, তোমাদের দেখার অধিকার আছে, সবাই দেখবে। আর ওই ইউটিউবে যারা বলে তারা জন্মে কম্পিউটারও চালু করে দেখেনি আর তারা ওইসব ভয় দেখায়। তো অবশ্যই একটু বিপদ আছে, সেটা নর্মাল ইন্টারনেটেও আছে, বাট ভেবে শুনে থাকলে সব জায়গায় সেফ। অ্যান্ড আমি বলো টরটা এক্সপ্লোর করো, অনেকটা সেফ। অ্যান্ড গভর্নমেন্ট চায় না আমরা ইউজ করি, কেন কন্ট্রোল থাকছে না আমাদের, বা আমরা যা খুশি তাই করছি, আমরা যা খুশি সার্চ করছি। যেমন বাচ্চাদের ভয় দেখানো হয় যে ছাদে যাবো না, ভয় বুড়ো আছে, ভয় বুড়ো ধরে খেয়ে নেবে, ঠিক সেরকম একটা কেস। ভয় বুড়ো তো থাকে না, শুধু বাচ্চাদের ভয় দেখানো হয় যাতে তারা এক্সপ্লোর করতে পারে না। তাই বলে ছাদ যে একদম সম্পূর্ণ একদম। বিপজ্জনকহীন সেটা কোনো মানে নেই, ছাদ একটা বাচ্চার জন্য অবশ্যই বিপজ্জনক। যদি বাচ্চারা সাবধানে থাকে, বাচ্চাদের সাবধানে ছাদে ঘোরে, দেন ছাদ খুবই সুন্দর জায়গা, ঠিক আছে? তো যা করবে সাবধানে করবে, এন্ড দ্যাটস অল। আজকের সেশন এটাই এন্ড। এন্ড পিপিটা সবাই খুলে দেখবে, লার্নমোর আছে, আরো এক্সাম্পল দেয়া আছে, লার্নমোরে গিয়ে আরো পড়তে পারো, ফার্দার এক্সপ্লোর করতে পারো, এন্ড ভালো লাগবে আই হোপ। যাই হোক, থ্যাংক ইউ। ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে। মানে শুধু ভালো লাগলে হবে না, শুধু পড়লে হবে না, বাড়িতে প্র্যাকটিক্যাল করতে হবে। যদি করতে পারিস তাহলেই একমাত্র তোরা এর ফুল বেনিফিট পাবি, ঠিক আছে? তো চল সবাই টাটা, তাহলে গুড নাইট। আজকে সেশনটা খুব ভালো হলো, একটা প্র্যাকটিক্যাল ওভারভিউ পেলি। আর এইখানে কারোর কোনো অবজেকশন নেই, তো আমি ভিডিওটা আরো বাকি জনের জন্য দেবো, যাতে কিনা তারাও বোঝে যে অ্যাকচুয়ালি ইম্পর্টেন্সটা কোথায় সিএসটির, ঠিক আছে? এই হলো ব্যাপার। এবং যারা কিনা এটা বাদ দিয়ে অন্যান্য কিছুতে মানে লোড ব্যালেন্সার বানাতে চাস, তারও অ্যাপ্রোচ আছে, সেইগুলোও যদি কোনোদিন দেখতে চাস দেখতে পারিস, ঠিক আছে? অ্যাজিউরে কিভাবে হয় না আমি দেখিয়ে দেবো, কিন্তু ওইখানে কি বলতো সাবস্ক্রিপশন, এবার আমি তো আমার অফিসিয়াল ল্যাপটপ থেকে আর তোদের দেখাতে পারবো না, বাট আমি যদি আমার মেশিনে যদি করা যায় কোনোভাবে, তাহলে অবশ্যই অ্যাজিওর এবং এডাব্লিউএস দুটোই দেখাবো, ঠিক আছে? তবে যেটা দেখালাম ওটা ডিপ্লয়মেন্টে আরামসে ইউজ করা যাবে, কোনো সমস্যা হবে না। ওটা আরামসে ইউজ করা যাবে, এবং সবথেকে বড় এনজিনিক্সটা ফ্রি ভাই, তোরা ট্রাই করতে পারিস, হ্যাঁ, এটাই বল। তবে একটা জিনিস ভেবে এরম ভাবে এটা ভুলভাল কনফিগার করলে তোমার সার্ভারে এসএসআর এর ভালনারেবিলিটি অকার হতে পারে। তো সেটা একটু ভেবে সেটা পরের দিন ডিসকাস করো, যদি কোনো সুযোগ পাই এই ভালনারেবিলিটি ডিসকাস করো, এটা কতটা ভয়ঙ্কর, কি কি হতে পারে। ঠিক আছে, আজকে ডিসকাস করছি না, যদি বলা হয় দেন করবো, তার আগে নয়। ওকে, তো চলো টাটা সবাইকে, বাই গুড নাইট, বাই। বাই।